আই লাভ ইউ। হ্যাঁ, আপনি কি বললেন? যা শুনেছিস, আমি তোকে ভালোবাসি। আপু, আপনি কি মজা করছেন নাকি? একদম না, সিরিয়াস। ওহ। কিন্তু আমি তো আপনাকে পছন্দ করি না। ও, এই প্রথম কেউ আমায় না বলল। কারণটা শুনি। কারণ আপনি মানে একটু গুন্ডা টাইপের। গুন্ডা টাইপ মানে? সবাইকে ধমক দেন, মারামারি করেন, সব সময় ঝগড়াটে মুডে থাকেন। আরে এটাই আমার স্টাইল। এই স্টাইল আমার ভালো লাগে না। দুঃখিত আপু। তুই না বললি ঠিক আছে, কিন্তু আমি হাল ছাড়বো না। ফাহাদ কথাটা বলেই সরে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু আরিশা হঠাৎ তার সামনে এসে দাঁড়ালো, চোখে সেই দুষ্টু চ্যালেঞ্জিং চাহনি। আর কিছু বুঝে ওঠার আগে আরিশা ফাহাদের শার্টের কলার চেপে ধরে হঠাৎ তার ঠোঁটে একদম নির্লজ্জভাবে চুমু দিয়ে দিল। ফাহাদ চোখ বড় বড় করে তাকিয়ে রইল। তার বুকের ভেতর ধক ধক শব্দ বেড়ে গেল, যেন হঠাৎ হার্টবিট গুনতে ভুলে গেছে। আরিশা ঠোঁট সরিয়ে ঠান্ডা কিন্তু হুমকি সুরে বলল, তোকে আমি তোকে আমার চাই ফাহাদ, আর আমি যা চাই তা পেতেই হয়। ফাহাদ পিছিয়ে গেল, মুখে লজ্জা আর রাগ মিশ্রিত অভিব্যক্তি। সে বুঝতে পারছিল এই মেয়েটা একেবারেই স্বাভাবিক না, বরং বিপজ্জনক। ফাহাদ রাগে গলা কাঁপিয়ে বলল, আপনার লজ্জা করে না? মেয়ে হয়ে জুনিয়র ছেলের পিছনে ঘুরছেন। আরিশা হাসল, সেই হাসিতে এক ফোঁটা লজ্জা নেই। লজ্জা দিয়ে পেট ভরে না, আর আমি যা চাই সেটা পাওয়ার জন্য কোনো নিয়ম মানি না। ফাহাদ বিরক্ত হয়ে এক পাশে সরে গেল, কিন্তু বুঝতে পারল এই মেয়েটা থেকে পালানো সহজ হবে না। পরের দিন সকাল ক্যাম্পাসের করিডোরে ফাহাদ মাথা নিচু করে হাঁটছে, যেন কাউকে এড়িয়ে চলার চেষ্টা করছে। হঠাৎ পিছন থেকে পরিচিত গলা। এই হ্যান্ডসাম, আজ আবার এত চুপচাপ কেন? ফাহাদ থামলো না, সোজা হাঁটতে লাগলো। আরিশা দৌড়ে এসে তার সাথে হাঁটতে লাগলো। কাল তোকে নিয়ে সারা রাত ভাবলাম জানিস, তুই আমার স্বপ্নে এসেছিলি। ফাহাদ কোনো কথা না বলে নিজের ফোন বের করে স্ক্রল করতে লাগলো, যেন কিছুই শোনেনি। এই যে, কথা বলছিস না কেন? রাগ করেছিস নাকি? জুনিয়র ছেলে রাগ করলে নাকি খুব কিউট লাগে। আপনার এসব ফালতু কথা শোনার সময় নেই আমার। শোনার সময় না থাকলেও আমি তো ছাড়বো না, তোকে না পাওয়া পর্যন্ত ডিস্টার্ব করব। ফাহাদ বিরক্ত হয়ে সরে গেল, কিন্তু তার মনে হলো এই মেয়ের বেপরোয়া হাসি আর চেয়েতি সবচেয়ে বড় বিপদ। দুপুরে ক্যান্টিনের সামনে ফাহাদ দাঁড়িয়ে বন্ধুদের সাথে কথা বলছে। হঠাৎ পিছন থেকে আরিশা এসে কাঁধে চাপড় দিল। কি খবর, কথা বলো না কেন? আপনি এত নির্লজ্জ কেন? হুম। ছেলেদের পিছনে ঘোরাফেরা করেন, এটা কি আপনাকে মানায়? ছেলেদের পেছনে না, শুধু তোর পেছনেই ঘুরি। আমি কিন্তু এসব পছন্দ করি না। তুই পছন্দ করলি বা না করলি তাতে কি, আমার পছন্দ এখানে শেষ কথা। ফাহাদ বিরক্ত হয়ে হেঁটে চলে গেল, কিন্তু পেছন থেকে আরিশার চওড়া হাসি যেন তার কানে বাজতে লাগলো। বিকেলে ক্যাম্পাসের বেঞ্চে বসে আছে আরিশা, পাশে তার দুই বান্ধবী। ফাহাদ দূরে বন্ধুদের সাথে কথা বলছে, চোখে মুখে পাত্তা না দেওয়ার ভাব। এই আরিশা, সত্যিই শেষ পর্যন্ত একটা জুনিয়র ছেলের পেছনে ঘুরছিস? মান সম্মান সব যাবে রে, তুই কিন্তু সিনিয়র। আরিশা ধীরে সিগারেট টান দিয়ে হাসলো। মান সম্মান দিয়ে পেট ভরে না। তাও রে, এত ছেলের মধ্যে ওইটাকেই পছন্দ হলো? আমার পছন্দ হবে, সেটা আমি নিজের করে নিব। ছেলে সিনিয়র নাকি জুনিয়র এই হিসাব আমি করি না। দূরে দাঁড়িয়ে থাকা ফাহাদের দিকে তাকিয়ে ঠোঁটের কোণে একরাশ দুষ্টু হাসি খেললো তার। দূর থেকে ফাহাদকে দেখে বেঞ্চে থেকে উঠে দাঁড়ালো আরিশা, হাতে এখনো জ্বলন্ত সিগারেট, ঠোঁটে সেই দুষ্টু হাসি। সে ধীরে ধীরে ফাহাদের দিকে এগিয়ে এলো। কিরে, আজও আমার সাথে কথা বলবি না? মেয়ে হয়ে সিগারেট খান, আপনার লজ্জা করে না? লজ্জা আমার ডিকশনারিতে নেই ফাহাদ। আর তুই যদি ভাবিস এতে আমি খারাপ, তাহলে সেটাই ভাব। আপনি বদলাবেন না কখনো? হুম, বদলাবো না, কারণ আমি যেমন তেমন করেই তোকে চাই। ফাহাদ মাথা নেড়ে সরে গেল, কিন্তু বুঝতে পারছিল যতই অপমান করুক এই মেয়েটা তার পিছু ছাড়বে না। ফাহাদ অপমান করে চলে যাওয়ার জন্য ঘুরতেই
আরিশা হঠাৎ তার হাত চেপে ধরল, চোখে সেই তীক্ষ্ণ বেপরোয়া দৃষ্টি। তারা ফাহাদ কিছু বুঝে ওঠার আগেই আরিশা তার কলার টেনে ধরে কাছে নিয়ে ঠোঁটে দৃঢ় চুমু খেল। চারপাশে কয়েকজন থমকে তাকিয়ে রইল, কিন্তু আরিশার বিন্দুমাত্র পরোয়া নেই। চুমু সরিয়ে ঠান্ডা গলায় বলল, তুই যদি তোর ঠোঁটে প্রতিদিন চুমু খেতে দিস তাহলে আমি সিগারেট খাওয়া ছেড়ে দিব। ফাহাদ হতভম্ব, মুখে রাগ আর লজ্জা মিলেমিশে এক অদ্ভুত অভিব্যক্তি। সে কিছু না বলে দ্রুত সরে গেল, কিন্তু বুকের ভেতর ধুকপুকানি থামছিল না। আরিশা দাঁড়িয়ে দাঁড়িয়ে হেসে বলল। ভাবিস অফারটা খারাপ না? ফাহাদ দরজা খুলে ভেতরে ঢুকলো, মুখে ক্লান্তি আর বিরক্তির ছাপ। মা রান্নাঘরে কাজ করছেন। মা, একদম বুঝতে পারছি না, এই ক্যাম্পাসে একটা বেয়াদব গুন্ডা মেয়ে সবসময় আমাকে ডিস্টার্ব করে। মা রান্না থেকে চোখ তুলে হাসি দিয়ে বললেন, আরে বাবা, ওর কি নাম? শুনলে তো মজা পেতাম। আরিশা সিনিয়র, ভাবতেই পারো ওর সামনে দাঁড়ালে হাত পা নাড়াতে পারি না। ওরে, সিনিয়র হলেও মেয়েদের মাঝে এমন বেপরোয়া থাকে। ছেলেদের পিছু ধাওয়া, সিগারেট খাওয়া, ঠোঁটে চুমু, এমন মেয়েদের থেকে দূরে থাকিস। দূরে থাকতে চাই, কিন্তু ও ছাড়ে না। আর বেশি কিছুদিন হলো মারাত্মক বিরক্ত লাগে। সব মেয়ের মতো না, হয়তো ওর একটাই স্টাইল। এই আরিশা নামটা যেন কেমন গা ছমছমে। ফাহাদ, আমি তোকে বলেছি তুই আমার ছাড়া অন্য কোনো ছেলের দিকে আমি তাকাই না। আর যদি আমার কথা না মানিস তাহলে বুঝে রাখ তোর জন্য অনেক সমস্যা তৈরি করব। ফাহাদের ফোনে একটা নতুন মেসেজ এসেছে। স্ক্রিনে দেখলো। ফাহাদ কিছুক্ষণ মেসেজটি দেখে চুপ করে রইল। পুনরায় মেসেজ এলো। তুই যদি প্রেম করতে চাস তুই আমাকে আজ রাতেই ফোন করবি, না হলে তোর রাত আর শান্ত থাকবে না। ফাহাদ বারবার ফোন স্ক্রিন দেখে চিন্তা করলো। এই মেয়েটা ঠিকই পাগল। আর একটি মেসেজ। তোর জন্য শেষ সুযোগ দিচ্ছি ফাহাদ, ভালো করে ভাবিস। ফাহাদ গভীর নিঃশ্বাস নিয়ে ফোনটা পকেটে রাখলো, তবে মনে মনে জানলো আরিশার থেকে পালানোর কোনো পথ নেই। ফাহাদ ফোন হাতে নিয়ে মেসেজের জবাব দিল। আপনার মতো বেহায়া মেয়েকে কোনো ছেলেই ভালোবাসবে না। আমি বুঝি আপনি শুধু অন্যদের উপর প্রভাব দেখাতে চান, কিন্তু এতে কারো কাছে সম্মান পাবেন না। ফাহাদের এই মেসেজ দেখে একটু থেমে গেল আরিশা, কিন্তু দ্রুত নিজেকে সামলে একটা ঝাপসা হাসি দিয়ে নতুন মেসেজ পাঠালো। বেহায়া বললি? তুই শুধু চুপচাপ আমার কথা মেনে নে, বুঝলি? ফাহাদ এবার মেসেজ দেখলো, তারপর ফোন নামিয়ে দিল। তবে মনে মনে বুঝলো এই যুদ্ধের থেকে পালানো সম্ভব না। পুরো ভার্সিটি হলে ভিড় জমে আছে, সবাই আজকের বিশেষ ঘটনাটা দেখতে আগ্রহী। হঠাৎ মাইক হাতে আরিশা উঠে দাঁড়ায়, তার গলার সুরে একরাশ দাপট আর চ্যালেঞ্জ। সবাই শোনো, আমি আরিশা, তোমাদের সিনিয়র, আর আজ থেকে আমি ঘোষণা করছি ফাহাদ, আমি তোমাকে ভালোবাসি। কিছু মুহূর্ত চুপচাপ থাকে, তারপর কিছু ছেলে মেয়ে ফিসফিস করে, কেউ কেউ অবাক চোখে তাকায়। আর যে মেয়ে ওর দিকে চোখ তুলে তাকাবে, চোখ তুলবে, আমি তার চোখ উপড়ে দিয়ে দিব। কিছু ছাত্র মুচকি হাসে, কেউ কেউ অবাক, কিন্তু ফাহাদের মুখ লাল হয়ে যায়। সে বুঝতে পারে আরিশার এই সাহসের সামনে পালানোর কোনো জায়গা নেই। ফাহাদ মঞ্চের সামনে এসে সবার নজর কাড়ল, চোখে রাগ আর মুখে অপ্রস্তুত অবস্থার ছাপ। আমি আপনাকে পছন্দ করি না, সব বুঝেও বেহায়ার মতো আমার পিছনে ঘুরছেন কেন? হল জুড়িয়ে গেল, সবাই তাকিয়ে রইল। আরিশা ঠোঁট কামড় দিয়ে হাসল, চোখে আগুন জ্বলছে তার। তুই যতই না বল, তোর মন চুপচাপ বলে অন্য কথা। তুই বেচারা একটা বেহায়া মেয়ে, যে ছেলেটার প্রতি একবারও সম্মান দেখায় না, সেই ছেলেটার পেছনে হেঁটে বেড়াচ্ছিস। তোর রূপ তো আমি বরদাস্ত করি না, তোর চরিত্র তো কেউ পছন্দ করবে না। তোর মতো বোকা মেয়ে শুধু অন্যদের গোপনে হাসির খোরাক হয়। তুই বুঝলি, তোর থেকে ভালো মেয়ে ক্যাম্পাসে হাজারো আছে,
তবু তুই আমার পিছনে ছুটছিস। ফাহাদ চোখে ঘৃণা আর জ্বালা নিয়ে আবার বলল, আমি তোর কোনো আবদার পূরণ করব না, দূরে থাক, তাই তোর জন্য ভালো। দূর থেকে আরিশার ঠোঁট কিছুক্ষণ কাঁপল, তারপর কড়া দৃষ্টিতে ফাঁকি দিয়ে বলল, তুই অপমান কর, আমার থেকে পালানোর কোনো পথ নেই। ফাহাদ গর্জে উঠেই মঞ্চ থেকে দ্রুত নেমে গেল। তার মুখ লাল, চোখ ঝলসানোর আগে ভরে উঠেছে। সে আর ফিরে তাকায় না, শুধু নিজের ঘাড়ে চাপা রাগ নিয়েই চলে যায়। আরিশা তার চলে যাওয়ার পথ ধরে ধীরে ধীরে হাঁটতে লাগলো। তার চোখে সেই দুষ্টু ঝলক, আর মুখে ঠোঁটের একরাশ ঠাট্টা হাসি। দেখলে তো এই বেয়াদব ফাহাদ সাহেব, দেখলেন তো এই বেয়াদব ফাহাদ কত রেগে যায়। যে মেয়ে তার সামনে দাঁড়ায় তাকেই পাগল বলে নাম দিবে। বেয়াদব এত লোভী আর অহংকারী ছেলেটা কিভাবে তার পিছু ছাড়াবো? দেখবে আমি তাকে আরো ভালো করে জ্বালাবো। পাশের ছেলেরা হাসতে হাসতে তার সাথে ঢিল ছুড়ে দিল। আরিশার চোখে জল করছিল একটা অদ্ভুত উদ্দীপনা। ক্লাসরুমে সবাই মনোযোগ দিয়ে পড়ছে। ফাহাদ তার সিটে বসে বইয়ের পাতায় চোখ আটকে রেখেছে। হঠাৎ দরজা খোলা হলো। আনিশা ঢুকে এসে ফাহাদের সামনে দাঁড়িয়ে পড়ল। ফাহাদ, তোকে আমি ভালোবাসি, বুঝছিস না কেন? ফাহাদ মাথা নেড়ে চোখ সরিয়ে নিচ্ছে। আপনার কথা আমি শুনছি না। শুনবি তো, বারবার বলছি, তোকে ছাড়া আমার কিছুই ভালো লাগে না। ফাহাদ কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে আবার বইয়ের দিকে মন দিল। ঠিক আছে, তোর পিছু ছাড়বো না। আমি যতদিন চাইবো ততদিন তোকে বিরক্ত করব। শিক্ষক চুপচাপ তাদের দিকে তাকিয়ে, কিন্তু কারোর সাহস হয়নি কিছু বলার। ক্লাস শেষে আরিশা স্যারকে ডেকে নিয়ে গেল। স্যার তার দৃষ্টিতে একটু অবাক, একটু চিন্তিত। স্যার, আমার ভবিষ্যৎ বর ফাহাদ, আপনি দয়া করে ওকে একটু নজরে রাখবেন। জি বুঝলাম, আমি খেয়াল রাখবো। আরিশা হেসে বাইরে চলে গেল, তার চোখে আত্মবিশ্বাসের ঝলক। সে জানে এখন থেকে ফাহাদের উপর স্যারের নজর থাকবে, আর তার জন্য পথ আরো সহজ হবে। ক্লাস শেষে সবাই উঠে যাওয়ার জন্য তাড়া করছে। ফাহাদ ধীরে ধীরে আরিশার কাছে গিয়ে তার দিকে মুখ করলো। আপনি তো আর কথা শুনেন না, স্যারের সামনে থেকেও বেহায়াপনা করছেন। যা করি তাই করি, আর তোর কোনো বলার অধিকার নেই। স্যারের সামনেও আমাকে লজ্জায় ফেলছেন। আপনার কি কোনো লজ্জা নাই? আমি লজ্জা পেতে শিখিনি। আর যা বলিস, আর তুই যাই বলিস না কেন, আমার কিছু যায় আসে না। এই মেয়ের বিরুদ্ধে কিছু করার নেই, সে একেবারে পাগল। চলো, আমার বাইকে করে দিয়ে আসি তোমাকে। আপনার বাইকে ওঠার কোনো ইচ্ছে নাই আমার। কেন, ভয় না তো? না, ভয় নয়, আপনার সঙ্গে কোথাও যেতে আমার কোনো ইচ্ছে নেই। তাহলে অপেক্ষা কর, আমি তোকে আর ছাড়বো না। ফাহাদ একবার তাকিয়ে মুখ ঝিমিয়ে দূরে চলে গেল। আরিশা কিছু নতুন ছাত্রছাত্রীদের সামনে দাঁড়িয়ে রাগ করে বলছে, তোমরা কি ভাবো এটা কোনো খেলার জায়গা? এই ক্লাসে ঢুকলে একটু দায়িত্বশীল হও। পড়াশোনা করতে এসেছো, মজা করতে নয়। কাজে যারা পেছনে বসে গুজব করছো, তোমরা একটু চুপ থাকো। আরিশা আপু, একটু কম করো না। আমি কম করব কেন? তোমরা তো এখনো বুঝতে পারছো না এই জায়গার গুরুত্ব। এমন সময় ফাহাদ পেছন থেকে এসে বলল, রাগী কণ্ঠে বলে, আরিশা, আপনি আর নতুনদের এত বেশি র্যাক দাও কেন? ওদের তো সময় লাগবে মানতে। আপনি কি মনে করেন সবাই এত কড়া হতে পারে? ফাহাদ, আমি কড়া হতে পারি, আর আমি চাই সবাই এই জায়গাটাকে গুরুত্ব দিক। যারা ভালো কিছু শিখতে চায় তাদের জন্য এটা, আর তোমার মতো যারা তাদের দমিয়ে রাখার জন্য চেষ্টা করবে। আমি চুপ করব না। তাহলে বুঝতে পারেন না কেন? একটু সময় দিয়ে বুঝিয়ে দিলে সবাই ভালো হবে। বেশি রাগ দেখালে ওরা বিপথে চলে যাবে। আমার কাজ ওদের বোঝানো, না ওদের পছন্দ মতো চলতে দেওয়া। তুমি বুঝলে ভালো। তাহলে চলেন দেখাই আপনার রাগ আর আমার ধৈর্যের মেলবন্ধন কেমন হয়। আরিশার চোখে একটু আগুন জ্বলে উঠল ফাহাদের চ্যালেঞ্জ মেনে নেওয়ার মতো। ক্লাসরুম শেষে ফাহাদ একটু কাছে গিয়ে কথা বলার চেষ্টা করে,
আরিশা, আপনি একটু কথা বলবেন? আমার সাথে অযথা লাগতে এসো না। তুমি ভুলে যেও আমি তোমাকে ভালোবাসি। তাহলে কেন এত রাগ? রাগ? না ফাহাদ, আমি শুধু আমার জায়গাটা ঠিক রাখতে চাই। তুমি আমার পথের বাধা হতে পারবে না, তাই দূরে থাকো। যদি আমি তোমার পথের বাধা না হতাম তাহলে হয়তো তুমি এত কঠিন হতেন না। যতই বলো আমার মন পরিবর্তন হবে না। তুমি যা বুঝতে পারো তাই ভালো। স্কুলের পাশের করিডোর ফাহাদ তার বই নিয়ে চলেছেন। হঠাৎ আরিশা সামনে এসে দাঁড়িয়ে হাসি দিয়ে বলে, ফাহাদ, আমার হয়ে যাও। তুমি যতই দূরে থাকো আমার কাছে আসতেই হবে। আমি তোমার কিছুই হব না আরিশা, এটা ভালো করে বুঝে রাখো। তুমি আমার কথা অগ্রাহ্য করলেও আমি তোমাকে ছাড়বো না, বুঝে নাও। তুমি ছাড়া আমার দিনটা চলবে না। আমি তোমার মতো ভাবতে পারি না, আমার নিজের পথ আছে। তাহলে সেই পথ থেকে নেমে আসো। আমি যা চাই সেটা পেতে আমি যে কোনো চেষ্টা করব। স্কুল ক্যাফেটেরিয়াতে আরিশা আর তার বান্ধবী আলোচনা করছে। আরিশা, তুমি বুঝছো তো, ও তো তোমাকে পছন্দ করে না। এতদিন ধরে তোমাকে শুধু দূরে ঠেলে চলেছে। এভাবে নিজেকে খারাপ করো না, ওকে ছেড়ে দাও। পছন্দ করে না বলে আমি ওকে ছেড়ে দেব? ও অন্যদের মতো নয়, ও সবার থেকে আলাদা। আমি ওর জন্য অপেক্ষা করব, কারণ ওইটাই আমার ভালোবাসা। তবে যদিও কখনো ফিরে না আসে, তাহলেও আমি এক মুহূর্ত পিছু হাঁটবো না, কারণ সত্যিকারের ভালোবাসা সহজে হারায় না। রেস্টুরেন্টের একটা কোণে আরিশা একা বসে আছে। হঠাৎ ফাহাদ ঢুকে আসে। আরিশার চোখে তেমনই তাকিয়ে পড়ে। তোমাকে এখানে দেখে আমার মনটা একেবারে অদ্ভুত হয়ে গেল। তুমি কি জানো, তুমি না থাকলে আমার এই জায়গাটা অনেক খালি লাগে। আরিশা, আপনি এভাবে কথা বলবেন এটা আমি কখনো ভাবিনি। তুমি যেমন সোজা তেমনি আমার জীবনের অর্ধেক। তুমি না বুঝলেও আমি তোমাকে খুব কাছে চাই। আপনি সত্যি অন্যরকম। আমার জন্য তুমি শুধু বন্ধু নাও, তুমি আমার স্বপ্নের মানুষ। এই মুহূর্তটা আমার কাছে সব থেকে সুন্দর। রেস্টুরেন্টের এক কোণে আরিশা হঠাৎ ফাহাদের দিকে এগিয়ে এসে কিস করার জন্য মুখ সামনে নিয়ে যায়। ফাহাদ, তুমি আমার কাছের মানুষ, আর আমি চাই তুমি আমার। থামেন আরিশা, এটা কি আপনার নেশা? আপনি ভাবছেন এটা মজার খেলা? আমি মজা করছি না ফাহাদ, আমি সত্যি ভাবছি। ফাহাদ হঠাৎ থাপ্পড় মেরে বলে, আপনার এইসব বাজে অভিনয় আমি সহ্য করতে পারবো না। নিজেকে একটু সামলে নিন। তুমি আমাকে বুঝতে চাও না, তাই তো? রেস্টুরেন্টের পেছনের এক শান্ত রুমে আরিশা ফাহাদকে জোর করে টেনে নিয়ে আসে। দরজা বন্ধ করে দেয়। আরিশা, এটা তুমি কি করছো? মুক্তি দাও আমাকে। তুমি যেভাবে আমাকে ঠেলে দিয়েছো আমি সেভাবে তোমাকে ছেড়ে দেব না। হঠাৎ ফাহাদের ঠোঁটে কিস করে বলে, তুমি শোনো, আমি তোমাকে পছন্দ করি, আর সেটা আমি বলতেই চাই। ফাহাদ বিব্রত হয়ে ঠোঁট মুছে সরিয়ে নেয়। আরিশা, আপনি আমাকে বুঝতে পারেন না, এইসব নিয়ে খেলবেন না। আমি খেলছি না, আমি আমার ভালোবাসা তোমাকে বোঝাতে চাই। চাইলেই ছাড়া পাবে না। কলেজের ক্লাস শেষে শিক্ষকের ক্লাস ট্যুরের বিষয়রা আলোচনা কর। কলেজের ক্লাস শেষে শিক্ষকের কাছে ট্যুরের বিষয়ে ঘোষণা চলছে। সবাই উত্তেজিত। এইবার আমাদের একটি বিশেষ টের হবে, সবাই প্রস্তুত থাকবে আগামী সপ্তাহে। চলো বেরিয়ে পড়ি নতুন কিছু আনন্দের সন্ধানে। বাহ, ট্যুর! এই ট্যুরে আমি শুধু মজা করব না, তোমাকে আমার করে নেব ফাহাদ। চাইলেই পালাতে পারবে না। ট্যুরের দিন বাসে সবাই বসে আছে। আরিশা ফাহাদের পাশের জায়গা পেয়ে বসে। ফাহাদ, তুমি জানো আজকের দিনটা আমাদের জন্য স্পেশাল হতে পারে। আমার সাথে একটু কথা বলো। আরিশা, এত কাছাকাছি আসবেন না। আরিশার চোখে হাসি। ধীরে ধীরে ফাহাদের ঠোঁটে হাত দেয়। বিরক্ত? তোমার থেকে দূরে থাকতে পারি না। হঠাৎ ঠোঁট ডুবিয়ে দেয় ফাহাদের ঠোঁটে। ফাহাদ রেগে গিয়ে ঠোঁট মুছে বলে, আরে থামো তো, আপনার এসব মজা আমার পছন্দ নয়। তাহলে আজ থেকে তুমি মজা সহ্য করতেই শেখো, কারণ আমি যেখানেই থাকবো তুমি পাশে থাকবে। ট্যুরের বাসে সবাই ক্লাসমেটদের সঙ্গে মিশা আড্ডায় ব্যস্ত।
বন্ধু বান্ধবীরা মজা করে সবাইকে হাসাচ্ছে। আরে দেখো তো, ফাহাদের তো আর তেমন মজা লাগে না। আমার তো মনে হয় ও রেগে গেলে আগুন লাগে। হ্যাঁ, একবার ওকে রাগান্বিত করতে গেলে মনে হয় যেন ওর থাপ্পড় একটা ফুটবল পেলে খেলা শুরু হবে। তাহলে আমরা সবাই তো ফুটবল টিম, ওর থাপ্পড় নিয়ে খেলা করব। আর ফাহাদ যদি একটু দুষ্টু মিষ্টি হয় তো বুঝবে আমরা সবাই তার প্রেমে পাগল। তোমরা আর রসিকতা করো না। ট্যুরের মাঝে সবাই মজায় নিতে আছে। আরিশা হঠাৎ হাসি ধরে না রেখে বলল, তোরা সবাই একদম একটা কথা শোন। এবার থেকে সবাই ফাহাদকে দুলাভাই বলে ডাকবি। দুলাভাই সত্যি? দুলাভাই ওরে ফাহাদ, দুলাভাই। কি বলছো? আমি তোমাদের দুলাভাই নই। দেখেছো, সবাই তোমার নতুন নাম নিয়ে মজা করছে। তোকে ছাড়া তো এই ট্যুরটা এত মজার হবে না। সবাই আনন্দে জোরে চিৎকার করে বলে, দুলাভাই, দুলাভাই। সিলেটের কাঁচা সবুজ পাহাড়ের কোলে ছোট্ট এক রিসর্ট, চারপাশে চা বাগান, পাখির ডাক আর হালকা কুয়াশা। গাড়ি থামতেই তারা দুজন নেমে পড়ল। আরিশা মুখে উচ্ছ্বাস নিয়ে বলে, দেখো ফাহাদ, কেমন সুন্দর, মনে হচ্ছে আমরা অন্য জগতে চলে এসে পড়েছি। জগৎ বদলালেও আপনার নাটক বদলায় না মনে হয়। আরিশা হাসি চেপে তার হাত ধরে টেনে বলল, চলো রুম দেখে আসি। আমি জানি তুমি আমার সাথে এই সুন্দর জায়গাটা উপভোগ করবে। রিসোর্টের রুমে ঢুকতেই জানালা দিয়ে দেখা গেল পাহাড়ের মাথায় মেঘ ঝুলে আছে, নিচে সবুজের কারুকাজ। আরিশা হঠাৎ ফাহাদের সামনে এসে দাঁড়িয়ে বলল, এই সৌন্দর্য দেখে যদি তোমার মন না গলে তাহলে আমি ফাহাদ নামটাই ভুলে যাব। ভুলে গেলে কিন্তু আমিও বেঁচে যাব। ও তাই নাকি? তাহলে আজ রাতে আমি কিন্তু তোমাকে একা থাকতে দেব না। এটাই তো ভয় পাচ্ছিলাম। রুমে ঢুকে জানালার পাশে গিয়ে দাঁড়ালো আরিশা। বাইরে মেঘে ঢাকা পাহাড়ের দিকে তাকিয়ে হালকা হাসি দিল। আরিশা ধীরে ধীরে ফাহাদের দিকে ঘুরে বলে, তোমাকে আমি কিছুতেই হারাবো না মিস্টার ফাহাদ। পেলেন কবে যে হারাবেন? আরিশা ঠোঁট কামড়ে এক পা কাছে এসে, আমি পেয়েছি অনেক আগেই, শুধু তুমি বুঝতে চাও না। ফাহাদ হালকা হাসি দিয়ে জানালার ধারে দাঁড়িয়ে পড়ল। আপনার ভাবনাগুলাও এই পাহাড়ের কুয়াশার মতো বোঝা মুশকিল। কুয়াশা কাটাতে হলে কাছে আসতে হয়। ফাহাদ থমকে গিয়ে এক মুহূর্ত তার চোখের দিকে তাকালো, তারপর মুখ ঘুরিয়ে নরম স্বরে বলল, আপনি থামবেন না তাই তো? একদম না, আমি ফাহাদ নামের মানুষটাকে জিতে না নিয়ে ফিরবো না। ফাহাদ ব্যাগ নিয়ে দরজার দিকে এগোতেই আরিশা কপাল কুঁচকে বলল, কোথায় যাচ্ছ? আপনি থাকেন আপনার রুমে, আমাকে বিরক্ত করবেন না। বলেই দরজা খুলে বের হয়ে যেতে চাইল ফাহাদ, কিন্তু তার আগে আরিশা দ্রুত এগিয়ে এসে তার হাত ধরে টেনে কাছে নিল। চোখে দুষ্টু ঝিলিক আর ঠোঁটে হালকা হাসি। কিছু না বলে হঠাৎ তার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। কিস করতে শুরু করলো ফাহাদকে, তাকে নিয়ে বিছানায় চলে গেল। ফাহাদ হতভম্ব, এটা কি করছে? একটা ছেলের কাছে এভাবে কি করে আসতে পারে? আরিশা পাগলের মতো কিস করে যাচ্ছে। ফাহাদ ছাড়াতে চাইলে ঠোঁট কামড় দিয়ে ধরছে। ব্যথা পেয়ে ফাহাদ হাত সরিয়ে নিচ্ছে। আরিশা ফাহাদের শার্টের বোতাম খুলতে শুরু করলো। ফাহাদ ঢোক গিলল। এর বেশি কিছু করলে সে কন্ট্রোলের বাইরে চলে যাবে। সে তো ছেলে মানুষ, মেয়ের শরীরের স্পর্শ পেয়ে নিজেকে ঠিক রাখা সম্ভব নয়। সে আরিশাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে উঠে বসে। আপনি না মেয়ে মানুষ? মেয়ে মানুষ এমন হয় আজ জানলাম। তোমার জন্য সব করতে পারি জান। বেহায়া মেয়ে আপনি। ফাহাদ রাগে চোখে তাকিয়ে রইল, চোখের পাতা যেন কাঁপছে তার। আরিশা মুচকি হেসে ফিসফিস করে বলল, আমার সাথে থাকলে তোমার ট্যুরটা ভালো কাটবে মিস্টার ফাহাদ। ফাহাদ এক মুহূর্ত তার দিকে তাকিয়ে কিছু বলল না, শুধু মাথা নিচু করে দরজার দিকে হাঁটতে লাগলো। ফাহাদ রুম থেকে বের হয়ে রিসর্টের লবিতে এসে বসতেই তার কয়েকজন বন্ধু এসে হাজির। ওরা খেয়াল করেই ফেলল ফাহাদের ঠোঁট কিছুটা লালচে আর ফুলে আছে। ওহো, এই তো দেখে ঠোঁট ফুলে আছে কেন রে ভাই? আরিশা আপু কি আদর করছে নাকি? ফাহাদের মুখ সঙ্গে সঙ্গে শক্ত হয়ে গেল।
সে বিরক্ত স্বরে বলে উঠল। ওই নির্লজ্জ মেয়ের কথা বলবি না। বন্ধুরা একে অপরের দিকে তাকিয়ে হেসে ফেলল। রাগটা দেখি একটু বেশি, মানে কিছু তো হয়েছে নিশ্চিত। ফাহাদ মুখ ঘুরিয়ে ফেলল, কিন্তু ভেতরে কোথাও আরিশার ঠোঁটের স্পর্শ এখনো ঘুরপাক খাচ্ছিল। রাতের খাবারের জন্য সবাই রিসর্টের ডাইনিং টেবিলে বসেছে। চারপাশে হালকা আলো, পাহাড়ি হাওয়ায় যেন অন্যরকম একটা আবহ। ফাহাদ চুপচাপ নিজের খাবারে মন দিয়েছে, কিন্তু টেবিলের নিচে হঠাৎ এক নরম চাপা ধাক্কা তার পায়ে লাগলো। ফাহাদ কপাল কুঁচকে নিচু স্বরে বলে, কি করছেন আপনি? কি করলাম? ফাহাদ পা সরাতে আমার আরিশা হালকা পা দিয়ে ছুঁয়ে দিল। চোখে দুষ্টু ঝিলিক নিয়ে ফিসফিস করে বলল, আমি ভাবছিলাম খাবারের সাথে একটু ভালোবাসার টেস্টও দিলে কেমন হয়। এসব বেয়াদবি বাদ দেন। রাগ করো না মিস্টার ফাহাদ, টেবিলের নিচে না হলে তোমাকে এভাবে কাছে পাওয়া মুশকিল। ফাহাদ মুখ ফিরিয়ে খাবার খেতে লাগলো, কিন্তু তার কান পর্যন্ত লাল হয়ে উঠছিল। খাবার শেষ করে ফাহাদ চুপচাপ উঠে দাঁড়ালো। সবার সাথে সৌজন্যমূলক হাসি দিয়ে ধীরে ধীরে নিজের রুমের দিকে হাঁটতে লাগলো। ঠিক তখনই পেছন থেকে কারো হাত তার কবজি শক্ত করে ধরল। পিছনে তাকাতেই দেখলো আরিশা দুষ্ট হাসি নিয়ে দাঁড়িয়ে আছে। ফাহাদ বিস্মিত হয়ে কি হলো? কথা শেষ হওয়ার আগেই আরিশা তাকে নিজের রুমের দিকে টেনে নিল। আরিশা, আপনি এসব কি করছেন? ছেড়ে দিন। কিন্তু আরিশা কোনো উত্তর না দিয়ে দরজাটা ঠাস করে বন্ধ করে দিল। চাবি ঘুরিয়ে দিল লক করে। চাবিটা রেখে দিল তার বুকের ভেতরে। ফাহাদ অবাক হয়ে দাঁড়িয়ে আছে। আপনি পাগল নাকি? আরিশা ধীরে ধীরে তার দিকে এগিয়ে এসে মুচকি হেসে বলল, পাগল হয়েছে অনেক আগেই তোমার জন্য। আজকে তোমাকে ছাড়বো না মিস্টার ফাহাদ। ফাহাদ গম্ভীর মুখে দাঁড়িয়ে থাকলেও বুকের ভেতর অদ্ভুত এক ধাক্কা লেগেছিল। দরজা লক করে আরিশা দেয়ালে হেলান দিয়ে দাঁড়ালো, চোখে তার দুষ্ট ঝিলিক। জানো, এই পাহাড়ি রাতে তুমি আমার সাথে থাকলে সবকিছু আরো সুন্দর হয়ে যায়। তোমার চোখে তাকালে মনে হয় পুরো পৃথিবীটা থেমে গেছে। ফাহাদ রুকুজকে এক ধাপ পেছনে সরে গেল। আপনি এসব ফালতু কথা বলা বন্ধ করবেন। ফালতু নয় মিস্টার ফাহাদ, আমি তোমাকে চাই, এই ট্যুরে নয়, আমার পুরো জীবনে। বিরক্ত হয়ে, আপনার লজ্জা নেই? বারবার এসব করে যাচ্ছেন। আমি স্পষ্ট বলেছি আমাকে বিরক্ত করবেন না। তুমি যতই রাগ করো, আমি জানি তুমি আমার কাছ থেকে পালাতে পারবে না। ফাহাদ গম্ভীর হয়ে দরজার দিকে হাঁটতে লাগলো, কিন্তু তার কানে আরিশার কণ্ঠ এখনো নরম গরম হয়ে বাজছিল। ফাহাদ দরজার দিকে এগিয়ে গিয়ে হাতল ঘোরালো, কিন্তু নড়লই না। সে বিরক্ত হয়ে বলল, চাবি দিন, আমি এখনই বের হব। আরিশা ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো, ঠোঁটে দুষ্টু হাসি। এখান থেকে চলে যেতে চাইলে চাবি লাগবে, আর চাবি আছে আমার বুকের ভেতরে। কি সব আজে বাজে কথা বলছেন? আরিশা আরো কাছে এসে ফিসফিস করে বলল, পারলে হাত দিয়ে বের করে নাও মিস্টার ফাহাদ। আপনার মাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, তোমার জন্যই খারাপ হয়েছে। ফাহাদ এক ঝটকায় তার থেকে দূরে সরে দাঁড়ালো, কিন্তু বুকের ভেতর ধপধপানি থামছিল না তার। ফাহাদ এক মুহূর্ত দাঁড়িয়ে রইল, চোখে বিরক্তি স্পষ্ট। এসব নাটক বন্ধ করেন। আরিশা, চাবি দিন। আপনি মেয়ে হয়ে এসব বলেন কিভাবে? আরিশা ঠোঁটে হাসি রেখে আরো কাছে এসে বলল, বলেছি তো চাবি আমার বুকের ভেতরে। নিতে চাইলে নিজেই বের করো, আমার আরো ভালো লাগবে, তোমারও। আপনি না সীমা ছাড়িয়ে যাচ্ছেন। কিন্তু দরজা খুলতে হলে উপায় নেই, বাধ্য হয়ে ধীরে ধীরে হাত বাড়ালো। আরিশার বুকের কাছে হাত যেতেই তার চোখে একরকম চমক খেললো, যেন মুহূর্তটা আঁকড়ে ধরতে চাইছে। আরিশা ফিসফিস করে বলল, এইভাবেই ভালো লাগছে। ঠিক তখনই সে হঠাৎ ফাহাদের হাত ধরে টেনে নিল নিজের দিকে। ভারসাম্য হারিয়ে দুজনই বিছানায় পড়ে গেল। আরিশা বিছানায় তার উপরে শোয়া হয়ে পড়ল। চাবি বের করার এত কষ্ট করতে হবে না, আমি ঠিক করে দিচ্ছি। আজকে রাতটা আমার সাথে কাটাও। ফাহাদ শ্বাস আটকে তাকিয়ে রইল। মুখের আগে ছাপ থাকলেও বুকের ভিতরে ধপধপানি আরো বেড়ে যাচ্ছিল। আরিশা ধীরে ধীরে ফাহাদের চোখের গভীরে হাত রেখে মৃদু স্বরে বলল, ফাহাদ, তোমার হাত যখন আমার হাতে থাকে মনে হয় পৃথিবীর সব গান শুধু আমার জন্যই বাজছে। তোমার নিঃশ্বাস আমার কাছে যেন জীবন শক্তি।
আর তোমার হাসি আমার সব থেকে বড় আনন্দ। তার গলা কাঁপতে লাগলো, চোখে সরলতা আর গভীর ভালোবাসা মিশে। তুমি যখন কাছে থাকো আমার সব ভয় সব দুঃখ হারিয়ে যায়। তুমি আমার নিরাপত্তার ঠিকানা, আমার পৃথিবী। ফাহাদ চোখ মেলে তাকালো। আরিশার কথা যেন তার অন্তর ছুঁয়ে গেছে। আরিশা হাত আলতো করে ফাহাদের গালে বুলিয়ে বলল, তোমাকে পেয়ে আমি জানি এই জীবনটা কতটা পূর্ণ হতে পারে। তুমি আমার সেই গল্প যেটা আমি সারা জীবন লিখতে চাই। ফাহাদের বুকের ভেতরে এক অজানা নরম আবেগ ছড়িয়ে পড়ল। সে নিজেও অবাক হয়ে নিজের হাত আরিশার হাত থেকে সরাতে পারল না। আরিশা, তোমার কথা শুনে আমার ভালো লাগছে, কিন্তু কিন্তু কি? আমি তোমার পাশে আছি, তোমাকে ছাড়বো না কখনো। ফাহাদের শরীর ভেতর এক অদ্ভুত কোমলতা ঢুকে পড়ল। লজ্জায় সে চুপ করে রইল। আরিশা হঠাৎ ধীরে ধীরে ফাহাদের ঠোঁটের উপর কাঁধ বেয়ে কিস করতে শুরু করলো। ফাহাদের প্রথমে একটু দ্বিধা থাকলেও আরিশার মায়াবী স্পর্শে তার মন বাগে নরম হয়ে গেল। হাত অজান্তেই গা ছুঁয়ে বেড়াতে লাগলো আরিশার কোমল শরীরের উপর। সে নিজেকে বাধা দিতে পারছিল না। আরো গভীর একটা কিসের মাঝে ফাহাদের হাত অজান্তেই থেমে গেল আরিশার বুকের ভেতর। হাত সরাতে চাইলেও পা যেন জমে গেছে। মনের এক অদ্ভুত উত্তেজনা তাকে ধরে রেখেছিল। হঠাৎ করে ফাহাদ নিজের হাতে আরিশার বুক থেকে সেই চাবি বের করলো। চোখে একটা মিশ্র অনুভূতি, লজ্জা, উত্তেজনা আর অবাক ভাব। ফাহাদ হঠাৎ ধাক্কা দিয়ে আরিশাকে সরিয়ে দিল। ঠিক আছে, চাবি তো পেলাম, এখন আমাকে ছাড়ো। একটু দূরে দাঁড়িয়ে বলল। আরিশার চোখে দুষ্ট হাসি, কিন্তু সেই সোজা সাপটা সরলও ছিল। তুমি আমার অনুভূতি নিয়ে খেললে। ফাহাদ কিছুক্ষণ দূরে দাঁড়িয়ে শান্ত হয়ে আবার বলল, চাবি নেওয়ার জন্য যা করলাম সেটা নাটক ছিল শুধু। আপনাকে আমি ঘৃণা করি। কিন্তু তার কণ্ঠস্বরের ভিতর একটা অদ্ভুত কাঁপুনি ছিল, যা নিজেকেও বিভ্রান্ত করছিল। আরিশার চোখে এক মুহূর্তে সেই ক্ষোভ ও দুঃখ মিলেমিশে এলো। ঘৃণা করো বা ভালোবাসো, তুমি আমার কাছেই আসছো, সেটা মুছে যাবে না। ফাহাদ কিছু বলতে না পেরে চুপ করে রইল। বুকের ভিতর অশান্তি আরো বেড়ে গেল। ফাহাদ চাবি নিয়ে দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। তার পায়ের ধাপ ধীরে ধীরে দূরে হারিয়ে গেল রিসর্টের শুনশান গুলিতে। ভিতর থেকে আরিশার কথা যেন তার কানে বাজছিল, কিন্তু সে নিজেকে ছেড়ে যেতে চাইল। দরজা কড়া করে বন্ধ করে ফাঁকা রুমে তার নিঃশ্বাসের শব্দ বাজছিল। রিসর্টের লবি ঘরে ফাহাদের কয়েকজন বন্ধু জমায়েত। ওরা মুখে হাসি নিয়ে একে অন্যের দিকে বলছে, আসলি কেন এভাবে বন্ধু? আজকের রাতটা তো সুন্দর হয়ে যেত যদি আরিশা আপুর সাথে থাকতেই। একদম ঠিক বলেছিস। আরিশার সাথে রাত কাটানোর মানেই একদম অন্যরকম মজা আর রোম্যান্স। আর ফাহাদ ভাই তো কিছুই বুঝেন না, বুড়ো মনের মানুষ। তারা সবাই হেসে উঠল। আবার ফাহাদের কথা মনে করে কেউ মৃদু করে বলল, ওটা ওর ইগো, তাই না? সবাই মাথা নেড়ে সম্মতি জানালো। সকাল হয়ে উঠল। রিসোর্টের চারপাশে হালকা রোদ, পাখির কলরবে ভোরের জাগরণ। সবাই মাথা নেড়ে সম্মতি জানালো। সকাল হয়ে উঠল। রিসোর্টের চারপাশে হালকা রোদ, পাখির কলরবে ভোরের জাগরণ। সবাই ঘর থেকে বেরিয়ে নানান রঙের পোশাকে রিসোর্টের বাগানে জড়ো হয়ে গেল। তখনই আরিশা হঠাৎ ফাহাদের হাত শক্ত করে ধরে টেনে নিল। সবাই তাকিয়ে রইল বিস্ময়ে। ছেড়ে দাও, কোথায় টেনে নিয়ে যাচ্ছ? একটু সবার থেকে দূরে যাই, কথা বলতে চাই। এসব কেন? সবাই তো এখানে। আমি চাই তুমি আমার কাছে থাকো, শুধু আমার। তোমার এসব আচরণ ঠিক না, সবাই খারাপ ভাববে। তবুও আরিশার হাত ছেড়ে দিতে পারল না। সবার চেয়ে একটু দূরে গিয়ে দাঁড়িয়ে, সবার থেকে একটু দূরে এসে আরিশা ফাহাদের চোখে চোখ রেখে বলল, আমাকে ভালোবাসো না কেন? আপনার এইসব ব্যবহার আমার খুব অপছন্দ। আরিশা চোখে আশারি ঝাপসা করে ধীরে ধীরে বলল, আমি তোমাকে ভালোবাসি, তাই এসব করি, জানো না? ফাহাদ মুখ বন্ধ রেখে কিছু বলল না, শুধু মাথা নামিয়ে নিচ্ছিল। আরিশার চোখে এক ঝিলিক হাসি ফুটল। আমি তোমার জন্যই এমন, মিস্টার ফাহাদ। ফাহাদের ভেতর একটা অজানা অস্থিরতা তৈরি হলো, যার কোনো নাম সে দিতে পারছিল না। সবার থেকে একটু দূরে আরিশা ফাহাদের হাত ধরে তাকে নিয়ে রিসর্টের আশেপাশের ছোট্ট বাগানে চলে গেল।
চারপাশে ফুলের গন্ধ, পাখির গান আর নরম সূর্যের আলো ছড়িয়ে পড়ছে। আরিশা মিষ্টি হাসি দিয়ে ফিসফিস করলো, দেখো, এই শান্ত পরিবেশ তোমার মতোই আমার কাছে শক্তি এনে দেয়। তুমি যদি একটু আমার কাছে আসো তাহলে সব রাগ, সব অভিযোগ মুছে যাবে। ফাহাদ ঠোঁট চেপে ধরে মুখ ভার করে বলল, এসব রোমান্টিক কথা আমার পছন্দ না, আর বিশেষ করে তোমার কাছ থেকে শুনতে চাই না। আরিশা চোখ চকচকিয়ে একটু আক্ষেপ মিশ্রিত স্বরে, কেন? আমি তো শুধু তোমাকে কাছে পেতে চাই। তোমার ভালোবাসা পাওয়ার জন্য তো এত কিছু করছি। তুমি কেন বুঝতে পারছো না? তোমার এইসব আমি ভালোবাসি বলাটা আমার কাছে সবসময় নাটক লাগে। নাটক যদি মনে হয় তাহলে নাটক করতেই হবে, তোমার জন্যই তো। ফাহাদের চোখে বিরক্তি ফুটে উঠল। আরিশা চুপ করে তার হাত শক্ত করে ধরে রাখলো, আর কিছু বলতে পারলো না। আরিশা হঠাৎ একটা স্লো মোশন মুভ করে ফাহাদের দিকে মুখ তুলে বলল, জানো, তুমি যদি আমাকে না ভালোবাসো তাহলে তো আমি কেবলই চা বাগানের রাজকুমারী হয়ে থাকবো, আর রাজা কি হবে? ওরে। ফাহাদের চোখ সরিয়ে নিয়ে একটু বিরক্ত কণ্ঠে বলল, রাজা তো একটাই, আর সেটা আমি নিজেই। আর তোমাকে রাজকুমারী বানানোর ইচ্ছে নেই। বাবা, রাজা না হলে রাজকুমারী কি করবে? একসাথে খেলবো না? আরে খেলবো না, কারণ তুমি সব সময় আমার গোলমেলে করে ফেলো। আরিশা পেছনে হেঁটে গিয়ে হাত তুলে বলল, ঠান্ডা, এখন তো আমি তোমার গোলমেলে করে দেব। তাহলে আগে শিখো কিভাবে আমাকে ধমক দিতে হয়। আমি ধমক দেব না, শুধু তোমাকে হাসাবো। রিসোর্টের কাছাকাছি পাহাড়ি পথ ধরে তারা হাঁটতে শুরু করলো। চারপাশে সবুজ গাছ, দূরে মেঘ জড়িয়ে থাকা পাহাড়ের ঢাল, আর পাখিদের মিষ্টি গান তাদের সঙ্গী। আরিশা হঠাৎ থেমে দাঁড়িয়ে বলল, চলো একটু আরো গভীরে যাই, যেখানে মানুষ কম যায়, প্রকৃতির নিস্তব্ধতা আমাদের ঘিরে ধরে। অনেক দূরে যাবে না তো? চিন্তা করো না, আমি আছি। আর একটু সাহস দেখাও তো। তারা পাহাড়ের ছোট ছোট গর্ত আর ঝর্ণার পাশ কাটিয়ে এগোতে লাগলো। আরিশার মুখে ছিল আনন্দ আর উৎসাহের ছাপ, আর ফাহাদের চোখে একটু আশ্চর্যের মিশ্রিত ভাব। বহুক্ষণ হাঁটার পর তারা একটি নীরব শান্ত ঝর্ণার কাছে পৌঁছালো। আরিশা হাত বাড়িয়ে ঝর্ণার ঠান্ডা জল ছুঁয়ে বলল, এই জায়গাটা যেন আমাদের সিক্রেট, শুধু তোমার আর আমার। সত্যি খুব সুন্দর জায়গা। বলতে পারো না তুমি সুন্দর? আপনাকে আমার বিরক্ত লাগে? আরিশার চোখে অল্প কষ্টের ছাপ এলো, কিন্তু সে সেটা প্রকাশ করতে চাইল না। মুখে বড় বড় হাসি ফুটিয়ে সে দুষ্টুমি করতে শুরু করলো। বিরক্ত? তাহলে তো বুঝলাম তোমার মনটা আমার কাছে এসে একটু গরম হয়ে গেছে। গরম নয়, বরং কাঁপছে মনটা। তাহলে মন ঠান্ডা করতে একটু আমার কাছে আসো। এই দুষ্টুমি আমার পছন্দ নয়। আরিশা নাক টিপে বলল, দুষ্টুমি ছাড়া তোমার সঙ্গে কথা বলার মজা কোথায়? আরিশা হঠাৎ গম্ভীর হয়ে ফাহাদের চোখে চোখ রেখে বলল, আমি যদি কখনো হারিয়ে যাই তুমি কি কষ্ট পাবে? ফাহাদ একটু বিরক্ত স্বরে সোজাসুজি বলল, তোমাকে পছন্দ করি না, এই জন্য কষ্ট পাবো কি করে, বরং মুক্তি পাবো। আরিশার মুখে সামান্য আঘাতে ছাপ এলো, কিন্তু সে নিজেকে ধরে রাখলো। তো তোমার কাছে আমি কি? কিছু না, শুধু একটা ঝামেলা। ঝামেলা হলেও তোমার কাছে আমার জায়গা চাই। জায়গা তো জোর করে দখল করতে চাচ্ছেন, কিন্তু আমি নিজ ইচ্ছেতে কখনো জায়গা দিতে পারবো না আমার মনে। আরিশা নীরব হয়ে রইল, চোখে অশ্রুর চিহ্ন লুকিয়ে রেখেই। আরিশা চুপচাপ দৃষ্টিটা মাটির নিচে নামিয়ে ভেতরে ভেতরে ভাবতে লাগলো। আমি না থাকলে ঠিক বুঝবে আমি তোমার জীবনে আসলে আসলে কি ছিলাম, কি আলো, কি ছায়া, কি নীরবতা, যেটা তুমি কখনো মন দিয়ে দেখতে চাওনি। তোমার জন্য যতটুকু দিয়েছিলাম তোর কাছে সেটা হয়তো শুধু একটা ঝামেলা, কিন্তু যখন আমি থাকবো না তখনই তুমি বুঝবে আমি কি সব ছিলাম তোমার জীবনে। তার চোখের কোণায় এক টুকরো অদৃশ্য নীরবতা ছুঁয়ে গেল, কিন্তু সে সেটা লুকিয়ে রাখলো। যতই মনে মনে কষ্ট হোক না কেন, দুষ্টুমি করেই ভালো লাগবে। চোখে এক ঝলক দুষ্ট হাসি নিয়ে সে রিসর্টের দিকে ফিরতে শুরু করলো। পথের ধারে ফন্দুরে পাতা গাছের পাতা ছুঁয়ে পাখির ডাকে সুর মিলিয়ে সে ছোট ছোট খুনছুটি করতে লাগলো।
হঠাৎ একটা কেঁচো ছুটে এসে তার পা ছুঁয়ে গেল। আরিশা দৌড়ে শর্ট শর্ট করে পিছনে নিল। হ্যাঁ কিছু কেউ না দেখে নিজের মনের কথা আর ছাপাতে না পেরে হাসতে হাসতে রিসোর্টের দিকে পা বাড়ালো। ফাহাদ রুমে ঢুকে ড্রেস বদলাচ্ছিল। হঠাৎ দরজা খোলার শব্দে সে চমকে উঠল। আরিশা ঢুকে পড়ে হালকা হাসি মুখে বলল, তোমাকে দেখে তো মনে হচ্ছে আজকাল সত্যিই খুব হট লাগছে জান। ফাহাদ চোখ বড় বড় করে তাকে দেখল, অস্বস্তিতে বলল, তুমি কি জানো হট মানে কি? আরে একটু মজা করলাম, এত রেগে যাও কেন? মজা যখন আমার ব্যস্ততার সময় আসে তখন সেটা অপমান হয়ে যায়। তাহলে মনে হচ্ছে আমি তোমার ব্যস্ততাকে বিঘ্ন করলাম। একদম। আর এখন তুমি যাও, আমি কাজ করছি। কাজ পরে করো, কিন্তু তোমাকে দেখে আমার রোম্যান্স করতে মন চাচ্ছে। বেহায়া মেয়ে মানুষ, মাথা ঠিক আছে? না ঠিক নেই, তাই তোমার কাছে ছুটে আসলাম। তুমি এইরকম করে আমার মনোযোগ ভাগাতে চাও? পছন্দ করি না এসব। তাই বলে আমার উপর রাগ করবে? আরিশা ধীরে ধীরে ফাহাদের কাছে এগিয়ে এলো। তার চোখে দুষ্টু ঝিলিক আর ঠোঁটে লাজুক হাসি। কি হট লুকে তোমাকে কিস না করলে সারা রাত ঘুমাতে পারবো না জান। ফাহাদ একটু অবাক হয়ে চোখ বড় করে তাকালো। মুখে লজ্জার লালিমা ফুটল। সে একটু চুপ থেকে তারপর ধীর কণ্ঠে বলল, তুমি এই সময় এসব কেন বলছো? কারণ আমি তোমার খুব কাছে থাকতে চাই, আর এই মুহূর্তটাই পারফেক্ট। ফাহাদ খানিক লজ্জা সামলে আর একটু সাহস জোগাতে ঠোঁটের দিকে এগিয়ে গেল। আরিশা তার নরম ঠোঁট ফাহাদের ঠোঁটে লাগিয়ে দিল। প্রথমে ফাহাদ একটু হকচকিয়ে উঠল, মুখে লজ্জার লালিমা, কিন্তু ধীরে ধীরে সে আর বাধা দিতে পারল না। আরিশা ফাহাদের ঠোঁটে কিস করতে লাগলো। আরিশার স্পর্শে যেন সব অবরোধ গলে যাচ্ছিল। আরিশা আলতো করে ফাহাদের গালে হাত বুলিয়ে বলল, এতদিন ধরে তোমার কাছ থেকে একটু আদর পাইনি, আজকে সারা রাতেই তোমাকে আদর করব। ফাহাদ চোখ বন্ধ করে নিঃশ্বাস নিচ্ছে, মৃদু গলায় বলল, তুমি জানো আমি চাই না তোমার ছায়া, তারপরেও আর আজকে দেখাবো সেটা। তাদের শরীরের ছোঁয়া, আদর আর ভালোবাসার ভেলা বয়ে চলল গভীর রাতে নীরবতায়। আরিশা ফাহাদের ঠোঁটে মত হয়ে গেল। ফাহাদের টি শার্ট টান দিয়ে খুলে ফেলে দিল। ফাহাদ নির্বোধের মতো রইল, কিছু করার শক্তি যেন হারিয়ে ফেলল। সামনে একটা মেয়ে, যে কিনা নিজে থেকে তার কাছে সব বিলিয়ে দিতে চাচ্ছে। সে ছেলে হয়ে কিভাবে আটকাবে তাকে? তার মাথা কাজ করছে না। আরিশা নিজের গেঞ্জিটাও টান দিয়ে খুলে ফেলল। ফাহাদের শরীর কাঁপছে। আরিশা তার শরীরে ফাহাদের হাত রাখলো। ফাহাদের পুরো শরীরে কারেন্ট খেলে গেল। সে ধাক্কা দিয়ে ফেলে দিল আরিশাকে। রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল। তোদের মতো পতিতারা সব খুলে ছেলেদের সামনে আসতে লজ্জা পাস না? শরীরের জ্বালা মিটাতে সব করতে পারিস তোরা? তোদের মতো যারা এসব করে ছেলেদের সামনে লজ্জা পায় না, নিজেদের মর্যাদা বজায় রাখতে শেখো। তার চোখে ছিল এক ধরনের কঠোরতা আর অসহ্য রাগ। শরীরের এই সম্পর্কের খেলা দিয়ে কেউ নিজেকে বড় করে না। সবাই নিজের মূল্য বুঝতে পারলে হয়তো এসব হতো না। আরিশার চোখে অশ্রু জমে এলো। তার মুখে ব্যথার ছাপ স্পষ্ট, কিন্তু সে কোনো উত্তর দিল না। ফাহাদের কথাগুলো আরিশার হৃদয়ে গভীর আঘাত করলো। তার চোখে অশ্রু জমে এলো, মুখে কোনো শব্দ আসছিল না। ভিতরে ভিতরে যেন তার পুরো শরীর ভেঙে পড়ছিল। একটু থেমে সে ধীরে ধীরে বলল, তোমার এসব কথা শুনে মনে হলো আমি সত্যিই তোমার কাছে কিছুই নই। তার কণ্ঠস্বরে কষ্ট আর ব্যথা মিশেছিল। সে সেখান থেকে সরিয়ে দিল চোখ, যেন তার দুর্বলতা দেখতে না পায়। লজ্জা থাকলে এই মুখটা আর কোনোদিনও আমাকে দেখাবি না। আরিশা খুব কষ্ট পেল ফাহাদের কথায়। এই প্রথম এই কষ্টটা তার বুকে গিয়ে লাগলো। সে গেঞ্জিটা পরে ঘর থেকে বেরিয়ে গেল। ফাহাদ হাঁপ ছাড়ল। এর আর একটু হলে ভয়ঙ্কর কিছু ঘটে যেত। সকাল হয়ে উঠল। রিসোর্টে সকলে ঘুম থেকে উঠল, কিন্তু আরিশার কোথাও সন্ধান পাওয়া যাচ্ছিল না। স্যার ম্যামরা চিন্তায় ভুগতে লাগলেন। বারবার ফোন করলেন, খোঁজাখুঁজি করলেন। ম্যানেজার অবশেষে বললেন, উনি ভোরে বের হয়ে গেছেন। এই খবর শুনে সবাই চিন্তিত হয়ে গেল।
ফাহাদও তার রুম থেকে বেরিয়ে এসে ম্যানেজারের দিকে তাকিয়ে বলল। কি আরিশা চলে গেছে? তার মুখে হতাশা আর রাগের মিশ্রণ ছিল, কিন্তু চোখে গভীর চিন্তা। ফাহাদ নিজের বাড়িতে ফিরে এলো। ঘরের দরজা খুলতেই তার মা হাসি মুখে বললেন, তোর মুখ দেখে মনে হচ্ছে তুই কিছু নিয়ে চিন্তিত। কি হয়েছে? মা, যেহেতু আজ অনেক জার্নি করেছি তাই একটু ক্লান্তি আছে, চিন্তার কিছু নেই। তার মা তার চোখে সন্দেহভাজন দৃষ্টিতে তাকিয়ে বললেন, তুই বলিস না, তবে মনে হচ্ছে কথা আছে। তুই বলিস না, তবে মনে হচ্ছে কথা আছে। বল তো একটু। কিছুই না মা, সত্যি শুধু ক্লান্তি। ফাহাদ বাড়ির ডাইনিং রুমে ঢুকতেই তার বাবা ঘনিষ্ঠ স্বরে বললেন, পড়াশোনা কেমন চলছে? তোমার উপর চাপ বাড়ছে না তো? বাবা, পড়াশোনা ঠিকঠাক চলছে, একটু ব্যস্ততা বেশি তাই সময় কম পাচ্ছি। ভালো করে পড়, কিন্তু নিজের যত্ন নিতে ভুলিস না। পড়াশোনা আর বিশ্রামের মধ্যে সামঞ্জস্য থাকা জরুরি। ফাহাদ তার রুমে ফিরে এসে বসল। জানালা দিয়ে ভোরের হালকা আলো ঢুকে পড়ছিল। সে গভীর ভাবনায় পড়ল। আমি কি আরিশাকে খুব বেশি আঘাত দিয়ে ফেলেছি? তাই তো উনি কাউকে না বলে এমন করে চলে গেলেন। আমি কি বুঝতে পারিনি তার অনুভূতিগুলো? ভুল করছি? তার মনের মধ্যে একটা জর্জরিত দ্বন্দ্ব জাগল, যেখানে প্রেম আর অহংকারের লড়াই চলছে। ফাহাদ সকালবেলা ভার্সিটির গেট পার হয়ে ভিতরে ঢুকলো। চারপাশে ছাত্রছাত্রীরা জড়ো, কিন্তু আরিশার কোনো চিহ্ন ছিল না। সে যত খুঁজলো তার পরিচিত কোনো মুখের মাঝেও আরিশার দেখা মিলল না। ফাহাদের হৃদয়ে অজানা এক ও শূন্যতার ছাপ পড়ল। সে বারবার আরিশার নাম ধরে ডাকলো, কিন্তু প্রতিধ্বনি ফিরল শুধু শূন্যতায়। কোথায় আরিশা? অনেকেই ছিল, কিন্তু আরিশার কোনো হদিস নেই। সে খুব একটা খোঁজ খবর করলো না, শুধু এক দুজন পরিচিতর কাছে হালকা করে জানতে চাইল। আরিশাকে দেখেছিস? না, আজকে তাকে কেউ দেখেনি। ঠিক আছে, ভালো হয়েছে, আজ ডিস্টার্ব করার কেউ নাই। সে খুব একটা চিন্তা না করে ক্লাসের দিকে এগিয়ে গেল। ক্লাসরুমের শান্ত পরিবেশ, স্যার যার তার বক্তৃতা দিচ্ছেন, কিন্তু ফাহাদের মন অন্যত্র। তার চোখ বারবার জানালার বাইরে তাকিয়ে যাচ্ছে, কিন্তু দেখতে পাচ্ছে না কোনো দৃশ্য। মনের গভীরে বারবার আরিশার ছবি ভেসে ওঠে, তার হেসে ওঠা মুখ, চোখের ভাঁজার কথাগুলো। ও চলে গেল? এই প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছিল তার মনের ক্যানভাসে। তার হাতে থাকা কলম অজান্তেই থমকে গেছে। মনে এক অদ্ভুত উদ্বেগ আর নীরব বিষাদের মধ্যে আটকে পড়েছে। ফাহাদের কয়েকজন বন্ধু হঠাৎ ক্লাসের ফাঁকে তাকে ঘিরে ধরে চিৎকার করে বলল, তোর আলিশা প্রেমিকা কই? কোথাও দেখছি না ওকে। আর তোকে তো মন মরা লাগছে। ফাহাদ অস্বস্তিতে লাল হয়ে একটু রেগে কণ্ঠে বলল, উনি আমার প্রেমিকা নন, এটা সবাই ঠিক বুঝে নিও। আরে কেমন কথা বলছিস? মুখোশ খুলে ফেল। আমি যা বলছি তাই সত্যি, আর বলার মতো আর কিছু নাই। বন্ধুরা এক ঝলক হাসি দিয়ে ওর কথা এড়িয়ে দিল। ফাহাদ যখন বাড়িতে পৌঁছালো, চারপাশের পরিচিত সেই পরিবেশও যেন আজ তাকে শান্তি দিতে পারছিল না। ঘর, বারান্দা, আসবাবপত্র সবকিছুই আজ অচেনা লাগছিল তার কাছে। মায়ের করুণ দৃষ্টি আর বাবার মৃদু চিন্তাও তাকে সান্ত্বনা দিতে পারছিল না। সে নিজের রুমে ঢুকলো, দরজা কড়া করে বন্ধ করলো এবং জানালা দিয়ে বাইরের অন্ধকার রাতটা দেখলো। মনের ভেতর এক ধরনের শূন্যতা ঘিরে ধরে। সবকিছুই ভারী মনে হচ্ছিল। কিছুই ভালো লাগছে না আজ। সবাই আছে, কিন্তু আমার ভিতর একলা ভাবটা দূর হচ্ছে না। সে চুপচাপ বসে থেকে নিজের ভাবনায় ডুবে গেল। ফাহাদ তার ঘরের এক কোণে দাঁড়িয়ে নিজেই নিজের সঙ্গে বলল, উনি একদিন না আসায় কেন এমন শূন্য লাগছে সবকিছু? আমি তো ওনাকে পছন্দ করি না, এই কথা বারবার মনে করি। তবুও হৃদয় এক অজানা দম বন্ধ করে দেওয়ার মতো ফাঁক ছুঁয়ে যাচ্ছে। মন যেন প্রশ্ন করছে, কেন এই শূন্যতা? কিন্তু জবাব মেলে না। ফাহাদের কণ্ঠে এক ধরনের হতাশা আর অস্থিরতা স্পষ্ট। আরিশা রুমে চুপচাপ বসে ভেতরে ভেতরে ভাবল, তোমাকে আর বিরক্ত করব না ফাহাদ। তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো। যখনই তোমার প্রয়োজন হবে আমি থাকবো, কিন্তু তুমি আমার কাছে আর বাধা থাকবে না। তার চোখে একটুখানি বিষাদ আর স্থিরতা মিশে গেল। সে নিজের সিদ্ধান্ত নিয়ে শান্ত হতে চেষ্টা করল। আরিশা বাবার সামনে বসে সাহস করে বলল, বাবা, আমি কিছুদিন বিদেশে ঘুরে আসতে চাই। বাবা একটু অবাক হয়ে জিজ্ঞেস করলেন,
কোথায় যাওয়ার পরিকল্পনা করছে? আমি একটু নতুন জায়গা দেখতে চাই, নিজেকে কিছুটা সময় দিতে চাই। ভালো কথা, পরিকল্পনা ভালো করে করিস আর সাবধানতা অবলম্বন করবি। আরিশা মাথা নেড়ে সম্মতি জানালো। 15 দিন কেটে গেছে। আরিশা ভার্সিটিতে ফেরেনি। ফাহাদের চোখে বারবার আরিশার ছবিটা ভেসে ওঠে, তার হাসি, কথা, সবকিছু। ক্লাসে বসেও মন পড়ে যায় অন্যত্র। সে বারবার নিজেকে বলছে, আজ আবার আরিশাকে দেখি তো কি করছে, কেন জানি কিছু বলে না। রাত হলে তার ফোন বারবার হাতের কাছে চলে আসে, কিন্তু বারবার সে ফোন না করেই রাখে। মনের মধ্যে একটা অদ্ভুত খালি জায়গা, যা আরিশা ছাড়া পূরণ হচ্ছে না। ফাহাদের কয়েকজন বন্ধু ক্লাসের ফাঁকে তাকে ঘিরে ধরে হাসি মজায় বলল, কি রে, তোকে দেখে মনে হচ্ছে মনটা খুব মরা। কি হয়েছে? তুই কি ওকে মানে আরিশা আপুকে ভালোবেসে ফেললি? ফাহাদ একটু লজ্জা ও রাগ মিশ্রিত কণ্ঠে বলল, উনি আমার ভালোবাসার কেউ নন, বুঝলি? আরে সবাই মিথ্যা কথা ছাড়াবেন না। দেখছি না তো, মন তো তোর অন্য কথা বলছে। কিছুই না, শুধু একটু চিন্তিত। ভালোবাসলে তো বলে দে, সমস্যা কি? এত লুকাচ্ছ কেন? সবাই তো জানতে চায়। এসব কিছু না, তোমাদের এসব কথাই আমার রাগই বাড়ে। আরে ভাই, রাগে যা হারাও, প্রেমে সেটা মাটিতে ফেলে দাও। ফাহাদ কিছুক্ষণ চুপ থেকে মাথা ঝুঁকিয়ে বলল, শুধু আমার কথা শুনো, কিছুই বলবো না। ফাহাদ বাড়িতে এসে নিজের ঘরে ঢুকলো। দরজা বন্ধ করে সে একাকী দাঁড়িয়ে ভাবতে লাগলো, আমি কি সত্যি ওকে ভালোবাসি? না না, ওর মতো বদমেজাজি মেয়েকে আমি পছন্দ করব কেন? তার কণ্ঠে হালকা রাগ আর সন্দেহ মিশ্রিত ছিল। নিজের মনের সাথে লড়াই করে সে নিজেকে বুঝাতে লাগলো, সব কিছু তো একটা ভুল বোঝাবুঝি। আমি আসলে ওর প্রতি কিছু অনুভব করি না। তবুও তার চোখে একটা অজানা দুঃখের ছাপ স্পষ্ট ছিল। 1 মাস পর বাইরে হালকা রোদ, চারপাশে বাতাসে মধুর গন্ধ ভাসছে, আর পাখির কিচিরমিচির শুনতে পাওয়া যাচ্ছে। ফাহাদ ভার্সিটির ক্লাস শেষে বাড়ি ফিরছিল। হঠাৎ রাস্তায় সে দেখতে পেল এক বাইক ছুটে আসছে, আর বাইকে বসে আছেন আরিশা। তবে একা নয়, সঙ্গে একজন ছেলেও আছেন। ফাহাদের চোখ এক ঝলকে বড় হয়ে গেল। প্রথমে সে ভেবেছিল হয়তো ওর কল্পনা, কিন্তু যখন আরিশার হাসি আর ছেলের সাথে তার পরিচিত স্পষ্ট হলো, তখন বুঝতে পারলো সেটাও সত্যি। বাইকের ছেলেটি ছিল একটু উঁচু চওড়া কাঁধের, আধুনিক পোশাকে, নিজের মতো করে হাসি খেলে। আরিশার মুখে শান্তি আর আনন্দের ছাপ স্পষ্ট। ফাহাদের ভেতর একটা অদ্ভুত গরম উঠে গেল। সে বুঝতে পারলো সেটা জেলাসি। নিজের মনে সেই গোপন অনুভূতি, যা সে নিজে মানতে চাইছে না, আজ স্পষ্ট হয়ে উঠল। সে চুপচাপ পাশে দাঁড়িয়ে তাদের দেখল। বাইক থেমে গেল। আরিশা ছেলেটার সঙ্গে হেসে কথা বলল। ফাহাদের চোখ বেয়ে অচেনা ঘাম নেমে এলো। ও কি আমাকে ভুলে গেছে? আমার জায়গায় কেউ এসে গেছে। একসময় সেই কথা, সেই হাসি আর স্পর্শ, এখন অন্য কারো সঙ্গে। ফাহাদের মনে বড় একটা দ্বন্দ্ব জেগে উঠল। আমি কি ওকে ভুল বুঝেছিলাম? আমি কি আরেকটু ভেবে দেখতে পারতাম? ফাহাদ ধীরে ধীরে পিছু হটে গেল। মনে মনে ঠিক করলো আজ ওর সঙ্গে কথা বলবে। নিজেকে শান্ত রাখার চেষ্টা করলো, তবে ভিতরে ভিতরে সে জানতো এটা খুব সহজ হবে না। আরিশা আর ছেলেটাকে এক কোণে বসে হেসে হেসে ফুচকা খাচ্ছিল। তাদের হাসি মিশে যাচ্ছিল বিকেলের নরম আলোয়। আরিশার চোখে ছিল এক অজানা আনন্দ, যা ফাহাদের মন কাঁপিয়ে দিল। ফাহাদের বুক ভরাট হয়ে উঠল এক ধরনের অবাঞ্ছিত রাগ আর ঈর্ষায়। সে নিজেকে সামলাতে চাইল, কিন্তু মন মানল না। চোখ ছোট করে সে ফিসফিস করল, এই কি আমার জায়গায় কেউ এসে গেছে? তার কণ্ঠে এক অদ্ভুত বিষাদের স্বর ছিল, কিন্তু মুখে কোনো শব্দ ছিল না। তার মনের মধ্যে একটা অশান্তি বেজে উঠল, যা ছুঁয়ে গেল তার পুরো শরীর। ফাহাদের চোখ ভিজে এলো, কিন্তু সে কাউকে কিচ্ছু বলল না, শুধু পিছু হটে এক কোণায় চলে গেল। আরিশা আর চোখে ফাহাদকে দেখে একটু মৃদু হাসি ফুটে উঠল তার মুখে। ভেতরে ভেতরে সে ভাবল, দেখি তুমি একটু জেলাস খাও নাকি? তোমার সেই লুকানো কষ্টটা এখন আমার কাছে স্পষ্ট হয়ে উঠছে। তুমি যে আসলে আমাকে হারাতে পারছো না, সেটা আজ বুঝতে পারছি।
তার চোখে একটা দুষ্টু ঝিলিক, আর মনে এক ধরনের শান্তি মেশানো অপ্রকাশিত খুশি। ফাহাদ বাড়ি ফিরে এসে নিজের ঘরে বসলো। চারপাশ শান্ত, কিন্তু তার মনে এক ঝড় উঠেছিল। সে ধীরে ধীরে নিজের সাথে বলল, এত তাড়াতাড়ি আমাকে ভুলে গেল? তাহলে কি ও আমাকে কখনো ভালোবাসেনি? আমি কি শুধু একটা খেলা ছিলাম তার জীবনে? তার কণ্ঠে হতাশা আর দুঃখ মিশেছিল। আমি তো ওর জীবনের অংশ হতে পারিনি। সে নিজেকে বোঝাতে চাইল, কিন্তু হৃদয়ের কোনো সাড়া পেল না। একাকিত্ব আর প্রশ্নের বৃত্ত যেন আরো বড় হয়ে উঠল তার মনের মধ্যে। ফাহাদ তার ঘরে একাকী বসে থেকে নিজেকে বলল, আর না, আমাকে আর আরিশার সঙ্গে কথা বলতে হবে। আমি এটা চাইছি, আমি পারছি না ওনাকে ছাড়া থাকতে। তার হৃদয়ে অজানা একটা তাড়না জাগলো, যা আগে কখনো অনুভব করেনি সে। সমস্ত ভুল বোঝাবুঝি ভুলে গিয়ে সে শুধু ওর কাছে ফিরে যেতে চাইল। তুমি আমার জীবনের সবচেয়ে বড় অংশ, আর আমি তোমাকে হারাতে পারবো না। ফাহাদের চোখে জোরালো অস্ত্র ঝরতে লাগলো। সে ঠিক করলো আজই তার সাথে কথা বলে সব ঠিক করবে। ভার্সিটির গেটের বাইরে হালকা বৃষ্টি মৃদু ঝরছিল। করছিল দিনটাকে শীতল করে। আরিশা ভার্সিটিতে পা রাখলো একটু নিঃশ্বাস ফেলে। 1 মাস পর তার প্রত্যাবর্তন। মনে একদম নতুন আলো ফোটার মতো। ফাহাদ দূর থেকে তাকে দেখলো। মনে একটা অজানা উত্তেজনা ও উদ্বেগ মিশ্রিত অনুভব করলো। ধীরে ধীরে সে তার দিকে এগিয়ে গেল। আরিশা, কথা বলতে পারি? একটু সময় দিবে? আরিশা তার দিকে তাকালো। চোখে কোনো উষ্ণতা নেই, বরং একটু আতেল ভরে চেয়ে বলল, আমি ব্যস্ত ফাহাদ, দেরি হয়েছে, কথা বলার সময় এখন নেই। ওকে, আমি শুধু বলবো আমি সত্যি মাপ চাই। সব ভুলের জন্য ক্ষমা চাই। মাফ চাইলে কিছু বদলানো দরকার, শুধু কথা দিয়ে লাভ নেই। ফাহাদ কিছু বলতে গেল, কিন্তু আরিশা পিছিয়ে গেল। তার পায়ের চরণে হালকা অস্থিরতা ছিল। আরিশাদের ক্লাসরুমের মধ্যে ফাহাদ খেয়াল করলো আরিশা চোখ রক্ষা করে তার দিকে তাকাতে চায় না। মাঝে মাঝে ফোনে মনোযোগ দেয়, যেন তার সাথে কথা বলার মানসিকতা নেই। ফাহাদ নিজের মধ্যে লড়াই করছিল। কেন এমন হলো? ও কি এখন অন্য কাউকে? মাঝে মাঝে সে চেষ্টা করলো আরিশাকে কাছাকাছি আনার, কিন্তু তার দূরত্ব যেন বাড়ছে। বিরতির সময় ফাহাদের বন্ধু আসলো, বলল, দেখছিস তো ও আর আগে আরিশা নয়। বেশি দূরে থাক, আজকাল অনেক কিছুই বলতে গেছে। আমি ওর জন্য অপেক্ষা করব যতক্ষণ না ও আমার কাছে ফিরে আসে। শেষের রাতের সময় ফাহাদ তার রুমে একাকী বসে ভাবল, আমার ভুলগুলো ঠিক করতে হবে, কিছু করার দরকার আছে, না হলে সব হারিয়ে যাব। সে সিদ্ধান্ত নিল পরের দিন আরিশাকে স্পষ্টভাবে তার অনুভূতি জানাবে। আর কোনো দ্বিধা থাকবে না। ভার্সিটির চায়ের ক্যান্টিনে বিকেলের আলো পড়ছে। ফাহাদ তার বুকের ধড়কন নিয়ন্ত্রণ করতে চেষ্টা করছে। আজ অনেকদিন পর সে সাহস করে আরিশার সামনে দাঁড়িয়ে। আরিশা, আমি তোমাকে বলতেই চাই, আমি তোমাকে ভালোবাসতে শুরু করেছি অনেক আগেই। হয়তো তোমাকে বুঝতেই পারিনি, কিন্তু আজ আমার মন তোমার জন্য পুরোপুরি ভরে গেছে। আমি চাই আমাদের ভুলগুলো ভুলে গিয়ে নতুন করে শুরু করি। আরিশা তার চোখে আর চোখে ফাহাদের দিকে তাকালো। তার মনের গহীনে একটা অদ্ভুত গরম ছড়িয়ে গেল। হাসি মুখে না এসে সে বলল, এখন আমি আর তোমাকে চাই না ফাহাদ, অনেক দেরি হয়ে গেছে। মনে মনে সে বুঝতে পারছিল ফাহাদের কথায় তার হৃদয় কম্পিত হয়েছে, কিন্তু সে নিজেকে সামলাতে চাচ্ছিল। আমি জানি আমি অনেক ভুল করেছি, কিন্তু আমার ভালোবাসা সত্যি, আর আমি বদলাতে চাই। ভালোবাসা শুধু কথা দিয়ে হয় না ফাহাদ, কাজ দিয়ে প্রমাণ করতে হয়। তুমি আমার চরিত্র নিয়ে কথা বলেছ, অবিশ্বাস করছো, আমি আর এসব ভাবতে চাই না। তাদের মধ্যে নিঃশব্দ একটি চাপময় সময় ছিল। চারপাশের আওয়াজ যেন দূরে সরে গেছে। আমি প্রতিজ্ঞা করছি আর কখনো ভুল বুঝবো না। সময় দাও, সময়। তুমি মনের মধ্যে সে জানতো হয়তো আজকের এই কথা তার জন্য নতুন এক অধ্যায়ের শুরু, যদিও মুখে প্রকাশ পায়নি। আরিশা গভীর নিঃশ্বাস নিয়ে বলল, তুমি আমার চরিত্র নিয়ে কথা বলছো, সেটা আমি ভুল বুঝতে পারছি না। তোমার সেই কথাগুলো আমার মনে গেঁথে আছে, প্রতিদিন বারবার ফিরে আসে, শুধু তোমার ভালোবাসার কথা আমাকে শান্ত করতে পারছে না। তার কণ্ঠে ছিল অস্বস্তি আর কিছুটা ক্ষোভ, যেন মনের ঘায়ে এক চিরন্তন দাগ। সে চোখে চোখ রেখে বলল, তুমি বুঝতেই পারো না,
মানুষ কেমন কষ্ট পায় যখন তার চরিত্র নিয়ে কথা হয়। আমার বিশ্বাস এখনো পুরোপুরি হারায়নি, কিন্তু সেই আঘাত খুব গভীর। ভার্সিটির একাকী রুম, জানালার পাশের চেয়ারে বসে ফাহাদ। বাতাস বাইরে হালকা ঝরঝর করছে, আর ভিতরে তার মনেও ঝড় বয়ে যাচ্ছে। ফাহাদের কণ্ঠটা কাঁপছে, কিন্তু সে বলছে, আরিশা, আমি জানি আমি অনেক বড় ভুল করেছি, অনেক বড়। তোমার বিশ্বাসে আঘাত দিয়েছি, তোমার মান সম্মানে আঘাত করেছি। সে কিছুক্ষণ থেমে চোখে পানি ধরে। আমি আমার অহংকার আর গর্বের জন্য তোমাকে কষ্ট দিয়েছি, তোমার চরিত্র নিয়ে কথা বলেছি, যা কখনো করা উচিত ছিল না। আমি আমার ভুল বুঝেছি, আর আজ আমি তোমার কাছে সত্যি ক্ষমা চাইছি। দয়া করে আমাকে ক্ষমা করো, আমাকে আবার তোমার জীবনে ফিরে আসার একটা সুযোগ দাও। আমি প্রতিজ্ঞা করছি আর কখনো তোমাকে দুঃখ দেব না। ফাহাদ মাথা নিচু করে বলল। দূরে থেকে আরিশা নীরবতা, সে এখনো কিছু বলছে না। ফাহাদের চোখে অশ্রু ঝরে পড়ল। আমি বুঝি বিশ্বাস ফেরানো সহজ নয়, কিন্তু আমি অপেক্ষা করব যতক্ষণ তোমার মন শিথিল হয়। ফাহাদ দাঁড়িয়ে একবার আরিশার দিকে দেখল, তার চোখে গভীর ভালোবাসা। তারপর ধীরে ধীরে সে বাইরে বেরিয়ে এলো। এত সুন্দর মান অভিমানের গল্প শুনেন আর সাবস্ক্রাইব করেন না, এটা কেমন কথা? দ্রুত সাবস্ক্রাইব করে দেন। আরিশা বাড়িতে এসে দরজা বন্ধ করে নিজের কক্ষে চুপচাপ বসে পড়ল। মনেই মনে ভাবতে লাগলো, ও যখন বুঝতে পারছে নিজের ভুল, সেটা একটা ভালো লক্ষণ। আমাকে যদি সে সত্যিই ক্ষমা চায়, তবে আমি কেন তাকে ক্ষমা করব না? সবাই ভুল করে আর মানুষ বদলায়। তার মনে একটা আশা জাগলো, যদিও মুখে সে এটা প্রকাশ করলো না। সময় দিলে হয়তো আবার ঠিক হয়ে যাবে সবকিছু। ভার্সিটির ক্যাম্পাসে বিকেলের সূর্য মৃদু ঝলমল করছে। আরিশা ফাহাদের সামনে এসে দাঁড়ালো, তার চোখে ইতস্তত ভাব আর মুখে এক নরম হাসি। ফাহাদ, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। আমি বুঝতে পারছি তোমার মনের গভীরে কতটা কষ্ট ছিল। ফাহাদের চোখ বড় হয়ে গেল, তার মনে এক আশার ঝিলিক জ্বলে উঠল। আমরা এখন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, নতুন করে শুরু করি, আগের সব ভুল ভুলে গিয়ে। ফাহাদ অজর ধারায় হাসতে লাগলো, তার হাত বাড়িয়ে আরিশার হাতে ধরে বলল, আমি প্রতিজ্ঞা করছি এবার তোমাকে কখনো কষ্ট দিব না। তাদের চারপাশে বন্ধুদের হাসি আর শুভেচ্ছার শব্দ ভেসে উঠল। ভেসে উঠল। এই তো সেই খুশি যেটা আমি অনেক দিন ধরেই চাইছিলাম। ক্যাম্পাসের কোণে তারা দুজন আলাদা জায়গায় বসে আছে। আরিশার চোখে একটা শক্ত মনোভাব আর ঠোঁটে সামান্য একটা স্মাইল। ফাহাদ, আমি তোমাকে একদম ছোট না করে সত্যিই ভালোবাসি। বুঝতে হবে এটা সহজ নয়, আর আমি একেবারে সফটওয়্যার না। তোমাকে আমার সময় ও মন দেওয়ার জন্য তোমারও চেষ্টা করতে হবে। শুধু কথা দিয়ে কাজ হবে না, কাজের মাধ্যমে প্রকাশ করতে হবে। ভুল হলে আমি ধরে দেব, কিন্তু তার মানে তুমি হাল ছেড়ে দেবে না। আমি তোমার এই কঠোর ভালোবাসাকেই চাই, আমি চেষ্টা করব। ভালো, তাহলে আমার সিনিয়র গার্লফ্রেন্ড হতে হবে, বুঝেছো? অবশ্যই সিনিয়র আপু। একটা নীরব বিকেল, ক্যাম্পাসের ছায়ায় তারা দুজন একসাথে বসে আছে। চারপাশে ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে। ফাহাদের হৃদয় উত্তেজনায় কাঁপছে। সে আর অমন যন্ত্রণায় চুপ থাকতে পারল না। তার চোখে আরিশার প্রতি ভালোবাসার আগুন জ্বলছে। আস্তে করে ফাহাদ আরিশার হাতে হাত রেখে বলল, আরিশা, আমি তোমার সঙ্গে অনেক দিন ধরে লড়ছি নিজের মনের সঙ্গে। আজ সাহস করলাম তোমার কাছে আসতে। তার কণ্ঠে ছিল এক নিবিড় আবেগ। হঠাৎ সে ধীরে ধীরে আরিশার ঠোঁটে হাত রাখলো। আরিশা মুহূর্তের জন্য চারপাশে সবকিছু থমকে গেল। তার চোখ ভরে উঠল ভালোবাসায়, আর সে কিস করার জন্য এগিয়ে এলো। ফাহাদ অনেকক্ষণ কিসের পর গভীর নিঃশ্বাস নিয়ে বলে, এতদিন তুমি কিস করছো, এবার থেকে এই দায়িত্ব আমার। আরিশার গালে লালিমা ছড়িয়ে গেল। সে চোখ বন্ধ করে মুচকে হাসলো। এবার দেখবো তুমি কি পারো। পারবই, কারণ আমি তোমাকে সত্যি ভালোবাসি। আরিশা ফাহাদের চোখে চোখ রেখে ধীর স্বরে বলল, এখন যে আমাদের সম্পর্কটা সত্যি, তাই আমি চাই তুমি একটা ভালো চাকরি খুঁজে নাও, আর তারপর আমি বাড়িতে গিয়ে বিয়ের কথা বলবো। তার কণ্ঠে ছিল একরাশ দৃঢ়তা আর পরিণতির ভাব। সময় এসেছে, আমরা শুধু প্রেমিক প্রেমিকা নই, একসাথে জীবনের নতুন অধ্যায় শুরু করব। ফাহাদের চোখে একটা কালো
ফাহাদের চোখে একটা আলো জ্বলে উঠল। আমি চেষ্টা করব তোমার জন্য সব ঠিক করে দেখাবো। রাতে নিস্তব্ধতা ফাহাদের কক্ষে। সে ফোনে কথা বলছে, তার কণ্ঠে এক ধরনের অবসাদ আর ভাবনা চিন্তা স্পষ্ট। জানি চাকরি খোঁজাটা সহজ না, তোমার কথাও মনে আছে। তুমি চেয়েছিলে আমি একটা ভালো চাকরি করি, তবে আমার পারিবারিক ব্যবসাও আছে, ভাবছি হয়তো সেটাই করব। তোমার যেটা ভালো মনে হয় করো। তোমার সঙ্গে কথা বলে মনে হয়েছে আমি যা করব ভালো করে করব। ওকে, কাল থেকে সেই বিষয়ে একটু নজর দেব। ভালোই করো, আমি পাশে আছি। ফাহাদের বাড়ির লিভিং রুম, বাবা মা বসে আছেন। ফাহাদ একটু সংকোচ নিয়ে সামনে দাঁড়িয়ে। মা বাবা, আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি পারিবারিক ব্যবসায় বসতে চাই। বাবা মা একে অপরের দিকে অবাক চোখে তাকালেন। এটা তো অপ্রত্যাশিত। তুমি তো পড়াশোনায় মন দিয়েছিলে, ব্যবসায়ী। আমি একজনকে ভালোবাসি, তাকে বিয়ে করতে চাই। আমার জীবনটা এখন অন্যরকম। আমি চাই পরিবারও সেই ব্যাপারে জানুক। ভালোবাসার ব্যাপারে আমরা সব সময় তোমার পাশে আছি। তাহলে সে সম্পর্কে আমরা ভালো মতো জানতে চাই। তুমি বলো কে? আরিশা। সবাই কিছুক্ষণ চুপচাপ থেকে ফাহাদের দিকে দৃষ্টিপাত করলো। তারপর মা বাবার মুখে আশার ঝিলিক দেখা গেল। ফাহাদের বাড়ির বাগানে ঝলমলে আলো আর সাজানো টেবিল, ঘর আলোকিত। পুরো পরিবার ও আত্মীয় স্বজন একত্রিত হয়েছে। বিয়ের আয়োজনটা ছিল সযত্নে পরিকল্পিত। পরিবারের সবাই মিলে প্রস্তুতি নিয়েছে। ফাহাদের মা উচ্ছ্বাসে বলছেন, আজকের দিনটা আমাদের জন্য এক নতুন সূচনা। ফাহাদ আর আরিশা যেন সুখে শান্তিতে জীবন কাটায়। ভালোবাসার বন্ধনটা এই বিয়ের মাধ্যমেই আরও মজবুত হবে। আমরা সবাই ওদের পাশে আছি। আরিশার বাবা মা গর্বিত হাসি দিয়ে সন্তানদের দোয়া জানাচ্ছেন। বিয়ের মঞ্চে ফাহাদ আর আরিশা একে অপরের হাতে হাত রেখে ফাহাদ হৃদয়ের গভীর থেকে বলে উঠলেন, আরিশা, আজ থেকে আমরা শুধু প্রেমিক প্রেমিকা নই, জীবন সঙ্গী। আমি তোমাকে সারা জীবন সুখ দিতে চাই। আরিশা চোখ মুছে হালকা হাসি দিয়ে উত্তর দিলেন, ফাহাদ, আমি তোমার সঙ্গে এই যাত্রা শুরু করতে পেরে ধন্য। সবাই হাততালি দিয়ে তাদের শুভেচ্ছা জানালো। বিয়ের মঞ্চে সবাই গরম আলো আর ফুলের সাজে মোড়া কাজে সেজেগুজে বসে আছেন। চারপাশে আত্মীয় স্বজন ও অতিথিরা ভিড় করেছেন। আল্লাহর নামে যিনি পরম করুণাময় দয়ালু, তার নামে আমরা আজ এই মিলন অনুষ্ঠানে একত্রিত হয়েছি। ফাহাদ এবং আরিশা, তোমরা একে অপরকে জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করো কি? ফাহাদ ও আরিশা হাত ধরে উভয়ে সম্মতি জানালেন। তো তোমরা একে অপরকে ভালোবাসবে, শ্রদ্ধা করবে, সাহ করবে এবং জীবনের সুখ দুঃখে একসঙ্গে চলবে। এই বন্ধনকে শক্তিশালী রাখো, পারিবারিক দায়িত্ব পালন করো এবং পরস্পরের প্রতি সদয় হও, সৎ থাকো। আল্লাহ তোমাদের এই সম্পর্ককে বরকত দিন, তোমাদের ভালোবাসাকে অটুট রাখুন। আমিন। কাজের কথার মাঝে সবাই নীরব হয়ে শ্রবণ করছিল। তারপর একে একে সবাই আমিন করে উঠল। বাসর রাতের ঘরটা আলোর নরম ঝলমলে আলোয় সেজে উঠেছে। গোলাপের পাপড়ি বিছানার চারপাশে ছড়িয়ে আছে, আর মোমবাতির আলো ধীরে ধীরে ঘরটাকে উষ্ণ ও স্বপ্নময় করে তুলেছে। ফাহাদ আর আরিশা একসাথে বসে আছে বিছানার কোণে। দুজনের চোখে মিলছে এক অন্যরকম ভালোবাসার স্পন্দন। আজকে রাতটা যেন শুধু আমাদের জন্য। তুমি আমার জীবনের সবচেয়ে বড় সুখ। দুজনের চোখে মিলছে এক অন্যরকম ভালোবাসার স্পন্দন। আরিশা লাজুক হয়ে তার হাতটা নিজের হাতে নিল, বলল, তুমি জানো আমি সবসময় তোমার পাশে থাকতে চাই, ভালোবেসে রক্ষা করে। তারা কাছাকাছি আসতে লাগলো। ফাহাদের চোখে এক গভীর মায়া ও স্নেহ, আর আরিশার মুখে মিষ্টি হাসি। বৃষ্টি নেমে আসছে ধীরে ধীরে, যেন তাদের ভালোবাসার সন্দেহ তালে তালে বাজছে। ফাহাদ ধীরে ধীরে আরিশাকে কোলে নিয়ে বলল, এই রাতটা যেন শেষ না হয়, তোমাকে আমার জীবনটা দিতে চাই। আমি তোমার ভালোবাসায় হারাতে চাই সারাদিন, সারা জীবন। ফাহাদ ধীরে ধীরে আরিশার গালের কাছে মাথা এগিয়ে নিয়ে গেল। তার ঠোঁটে স্পর্শ করলো আরিশার গালের কোমল ত্বকের সাথে। এক নরম কিস, যা ছিল মমতার ছোঁয়া আর আশ্বাসের প্রতীক। তারপর সে আরিশার চোখের দিকে তাকিয়ে তার ভেতরের অনুভূতিগুলো অনুভব করতে চাইল। ফাহাদের ঠোঁট আরিশার ঠোঁটের সাথে মিলিত হলো। একটি কোমল মধুর কিস,
আরিশার হাত ফাহাদের গলা জড়িয়ে গেল। সে তার কপালে হালকা চুম্বন দিয়ে ধীরে ধীরে আদর করতে শুরু করলো। ফাহাদ তার হাত দিয়ে আরিশার চুল আদর করলো, হাত বেলে করে গায়ে স্পর্শ করলো, যেন বলছে, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার জন্য এখানে আছি। তাদের শরীরের প্রতিটি স্পর্শ ছিল আবেগের ভাষা, মধুরতার প্রকাশ। সকালে নরম সূর্যের প্রথম আলো জানালার শীর্ষে এসে পড়ছে। ঘরটা ভরে গেছে স্বচ্ছন্দ আর শান্তির ছোঁয়ায়। ফাহাদ আর আরিশা আলতো আলতো হাসি নিয়ে একসাথে উঠে ফাহাদ আরিশার হাতে তুলে দিল ছোট্ট একটা ফুলের তোড়া, বলল, শুভ সকাল আমার জীবনের সবচেয়ে সুন্দর মানুষ। আরিশার চোখে হাসি ফুটে উঠল। সে নরম স্বরে বলল, শুভ সকাল, তুমি আমার জীবনকে সুন্দর করো প্রতিদিন। বাথরুম থেকে ফিরে ফাহাদ রান্নাঘরে গিয়ে সকালে নাস্তার আয়োজন শুরু করলো। আরিশা কিচেনে পাশে থেকে তার জন্য চা বানালো। তারা একসাথে বসে নরম গান শোনালো, হালকা ঝগড়া আর মিষ্টি কথাবার্তায় সকালটা কাটালো। ফাহাদ আরিশাকে বলল, আজকের দিনটা আমাদের জন্য নতুন সুখ আর ভালোবাসায় শুরু হোক। আমাদের এই সকালগুলো সবসময় এইরকমই মধুর থাকবে, আমি বিশ্বাস করি। আরিশা তার হাত শক্ত করে ধরে বলল। সূর্যের আলো আর তাদের ভালোবাসা যেন একসাথে নতুন দিনের শুভ সূচনা করলো। ফাহাদ আর আরিশার ভালোবাসা ছিল এক অবিচ্ছেদ্য বন্ধন, যেখানে প্রতিটি স্পর্শে অনুভূত হতো গভীর মমতা আর অম্লান বিশ্বাস। তারা একে অপরের চোখে হারিয়ে যেত, যেখানে শুধু দুজনেরই জগৎ ছিল। কথা বলা হতো না, শুধু নীরবতা দিয়েও বোঝা যেত একে অপরের অনুভূতি। তা ফাহাদের হাত আরিশার কপালে যখন হালকা স্পর্শ করত, আরিশার মন গর্বে ও ভালোবাসায় ভরে যেত। আর আরিশার মিষ্টি হাসি ফাহাদের দিনকে রঙিন করত। তাদের প্রতিটি দেখা, প্রতিটি আলিঙ্গন ছিল নতুন করে ভালোবাসার গল্প লেখা। ঝগড়া হলেও মধুরতা মিশে থাকত, যেমন ঝড়ের পর শান্তির স্নিগ্ধতা। বৃষ্টি, স্নিগ্ধ বাতাস, সূর্যের আলো সবই যেন তাদের ভালোবাসার সাক্ষী ছিল। তারা জানতো জীবনের প্রতিটি দিন কাটবে একসাথে, ভালোবাসার ছোঁয়ায় মোড়া। তাদের ভালোবাসা ছিল সেই রকম, যা সময়ের সঙ্গে আরো শক্তিশালী হয়, গভীর হয় আর কখনো ম্লান হয় না। ফাহাদের বাড়ির বাগানে সবাই মিলে বসে আছেন। চারপাশে হাসি আর আড্ডার শব্দ, ছোট ছোট খেলা, গোপন মজার কথা আর আবেগের ছোঁয়া আছে বাতাসে। ফাহাদ আর আরিশা একসঙ্গে বাগানের গাছের নিচে বসে আছেন। আরিশার হাত ধরে ফাহাদ মৃদু হাসছেন। মা পাশ থেকে তাদের জন্য গরম চা নিয়ে এলেন। দেখো তোমাদের একসাথে কত মিষ্টি লাগছে, ভালো থেকো এভাবেই। বাবা একটু রসিকতায় বললেন, এখন তো সংসারটা জমতে শুরু করেছে, তোমাদের পাশে থেকে খুশি হই আমরা। আরিশার বাবা মাও এসেছেন। সবাই মিলে পরিবারের গল্প শোনাচ্ছেন, নতুন পরিকল্পনা নিয়ে কথা বলছেন। ফাহাদ আর আরিশার চোখে চোখ রেখে হাসি বিনিময় হয়। মনে হয় এই মুহূর্তগুলোই জীবনের সবচেয়ে বড় সম্পদ। পারিবারিক ভালোবাসা আর স্নেহে তাদের জীবন পরিপূর্ণ হয়ে উঠেছে। এই ছোট ছোট সময়গুলোই তাদের সম্পর্ককে আরো মজবুত করছে। মাসের পর মাস স্বপ্ন আর স্নেহে কেটে গেল। ফাহাদ আর আরিশার সম্পর্ক আরো গভীর হলো। তাদের সংসার সাজাতে লাগলো ছোট ছোট আনন্দময় মুহূর্তে। একদিন বিকেলে সবাই বসে আড্ডা দিচ্ছিল। হঠাৎ ফাহাদের মা একটু সিরিয়াস মেজাজে বললেন, তোমরা দুজনেই এখন ভালো আছো, সংসার গড়েছো, এখন সময় এসেছে পরিবার পরিকল্পনা করার। আরিশা একেবারে লজ্জায় কুঁচকে গেল, চোখ নিচু করে বলল, মা এখন তো একটু সময় আছে। সময় তো তখনই আসে যখন তুমি প্রস্তুত হও। আমি শুধু বললাম তোমাদের জন্য ভালো একটা পরামর্শ। ফাহাদ আর আরিশা একসঙ্গে একেবারে ধীর গলায় বলল, ধন্যবাদ মা, আমরা অবশ্যই সময় মতো ভাববো। রাতে নীরবতা ঘরটা ঢেকে রেখেছিল। ফাহাদ আর আরিশা বেডরুমে শুয়েছিল। ফাহাদের চোখে মৃদু একটা হাসি ফুটে উঠল। সে ধীরে ধীরে আরিশার কাঁধে হাত রাখলো আর বলল, তাহলে কি এবার বেবি নেবেন ম্যাডাম? আরিশা লজ্জায় চেহারা লাল হয়ে গেল। সে দ্রুত তার বুকে মুখ লুকিয়ে নিল। কণ্ঠে একটু কুকড়ে কুকড়ে বলল, ওরে না, এখন তো সময় আসেনি। আমি শুধু ভাবলাম সময় হলে তো আমাদের এই মুহূর্তগুলো আরো মধুর হবে। আরিশা মাথা নেড়ে আসলো আর একটু সাহস জোগাতে বলল, তুমি একটু ধৈর্য ধরো, সব সময় আসবে। লজ্জা আর ভালোবাসার মিশেলে সেই রাতে তাদের বন্ধন আরো দৃঢ় হলো। রেস্টুরেন্টের আলো নরম, চারপাশে মৃদু সঙ্গীত বাজছে।
ফাহাদ আর আরিশা একসঙ্গে টেবিলের পাশে বসে আছেন। তাদের চোখে চোখ রেখে ফাহাদ মিষ্টি হাসি দিল আর বলল, আজকে রাতটা শুধু তোমার জন্য। তুমি এইভাবে আমার যত্ন নাও, আমি ভাগ্যবতী। তাদের পাশে বন্ধুদের গ্রুপ বসেছিল। একজন বলে উঠল, তোরা খুবই কিউট কাপল। তোদের দেখে আমরা সবাই একটু জেলাসি হয়েছি। হ্যাঁ, তোদের রোম্যান্স দেখলে আমাদের একজনের মন ভালো হয়ে যায়। ফাহাদ আর আরিশা একে অপরের হাতে হাত দিয়ে হাসলেন। তাদের ভালোবাসার স্পন্দন চারপাশে ছড়িয়ে পড়ল। রেস্টুরেন্টে সেই রাত ছিল তাদের সম্পর্কের আরেকটা সুন্দর অধ্যায়। রেস্টুরেন্টের আলো নরম হলেও বন্ধুদের চোখে তাদের প্রতি প্রশংসায় ঝিলিকে স্পষ্ট। সবাই মজা করে কথা বলছে, হেসে খেলছে। ফাহাদ হঠাৎ আরিশার হাতে হাত রাখল, ধীরে ধীরে তার হাতে চুম্বন দিল। সবার চোখ তাদের দিকে তাকিয়ে আছে। আরিশা হঠাৎ লজ্জায় লাল হয়ে গেল, চোখ নিচু করল। তার গলা থেকে লালিমা স্পষ্ট। আহা, তোদের তো সুপার কিউট মুহূর্ত। ফাহাদ মুচকি হেসে আরিশার গালে হাত বোলাতে লাগলো। এখন থেকে সবাই জানতে পারবে তুমি আমার। আরিশা কপাল কেঁপে উঠল, কিন্তু হাসি লুকাতে পারল না। রেস্টুরেন্টে সবার হাসি আনন্দ চলছিল। ফাহাদ আরিশার হাতে কিস করে। আরিশা লজ্জায় গাল লাল করে নিচের দিকে তাকিয়েছিল। চারপাশে হালকা মিউজিক বাজছে, সবকিছু যেন স্বপ্নের মতো। হঠাৎ আরিশার মুখের রং ফ্যাকাশে হয়ে গেল। সে হাত দিয়ে টেবিল ধরে বলল, ফাহাদ, মাথাটা ঘুরছে। কোথায়? এরপরই ধীরে ধীরে চেয়ার থেকে নিচে পড়ে গেল। আরিশা, ফাহাদ চমকে উঠে তাকে ধরে ফেলল। বন্ধুরা ছুটে এলো, সবাই আতঙ্কিত। দ্রুত গাড়িতে করে তাকে হাসপাতালে নেওয়া হলো। কিছুক্ষণ পর ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে এসে ফাহাদের দিকে তাকালেন, কণ্ঠ ভারী। আপনার স্ত্রীকে কিছু রিপোর্ট করাতে হয়েছিল। রিপোর্ট দেখা যাচ্ছে ওনার ক্যান্সার ধরা পড়েছে। ফাহাদের বুকের ভেতর কাঁপন ধরল। না না ডাক্তার, এটা হতে পারে না। তার চোখে পানি চলে এলো, মনটা একদম ভেঙে পড়ল। চারপাশের শব্দ মিলিয়ে গিয়ে কেবল আরিশার ম্লান মুখটাই চোখের সামনে ভাসতে লাগলো। ডাক্তার গভীর শ্বাস নিলেন। রিপোর্টে স্পষ্ট দেখা যাচ্ছে ওনার ক্যান্সার শেষ পর্যায়ে। চিকিৎসা করলেও খুব বেশি দিন বাঁচানো সম্ভব হবে না, হয়তো কয়েক মাস। ফাহাদের মনে হলো কেউ তার বুকের ভেতর থেকে সবকিছু ছিঁড়ে নিয়ে গেছে। না ডাক্তার, এটা হতে পারে না। আরিশা তো একদম ঠিক ছিল। আমি দুঃখিত, আপনাকে সময়টা ওর সাথে কাটাতে হবে যেন ওর শেষ মুহূর্তগুলো সুখের হয়। ফাহাদ দেওয়ালে হাত ঠেকিয়ে দাঁড়িয়ে রইল, চোখে তার জল জমে উঠল, কিন্তু ওগুলো সে মুছল না। মনে মনে শুধু বলল, না, আমি কিছুতেই তোমাকে হারাবো না আরিশা, কিছুতেই না। ফাহাদ ভারী মন নিয়ে ধীরে ধীরে ওয়ার্ডে ঢুকলো। বিছানায় শুয়ে আছে আরিশা, মুখে হালকা ক্লান্তি। তবুও ফাহাদকে দেখে এক চিলতে হাসি দিল। পেলে? কোথায় গেলে এতক্ষণ? আরিশা দুর্বল কণ্ঠে জিজ্ঞেস করলো। ফাহাদ চেয়ারে বসে তার হাতটা আলতো করে ধরলো। চোখ ডাক্তারদের সাথে কথা বলছিলাম। কি বললে? আমার কি হয়েছে? ওকে কৌতূহল। ফাহাদ একটু থামলো, যেন কথা খুঁজে পাচ্ছে না। তারপর ঠোঁট জোর করে হাসি এনে বলল, কিছু না, শরীর একটু দুর্বল হয়ে পড়েছিল, তাই হঠাৎ পড়ে গেছো। টেনশন নেই, 2-1 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। আরিশা যেন হাঁফ ছেড়ে বাঁচল। তারপর ঠোঁটে জোর করে হাসি এনে বলল, আমি ভেবেছিলাম কিছু সিরিয়াস কিছু হয়েছে। তুমি না থাকলে আমার কি হতো বলো তো? ফাহাদ মাথা নিচু করল, যাতে চোখের পানিও বুঝতে না পারে। তুমি শুধু সুস্থ হও, বাকিটা আমি সামনে নেব। আরিশা বিশ্বাস করে ফেলল তার কথা। তাহলে তুমি প্রতিদিন আমার কাছে থাকবে, ঠিক আছে? ফাহাদ তার হাতটা শক্ত করে ধরে মাথা নেড়ে বলল, সব সময়। কিন্তু ভেতরে ভেতরে সে ভাবছিল, তোমাকে সত্যিটা বলবো না আরিশা, আমি তোমার হাসিটা শেষ দিন পর্যন্ত দেখব, কিন্তু চোখে দুঃখ দেখতে চাই না। এরপর থেকে ফাহাদ প্রতিদিন চেষ্টা করতো সবকিছু স্বাভাবিক রাখার। রাতে ফোনে মজার কথা বলতো, সকালে ভার্সিটির পথে একসাথে যেত, আর মাঝে মাঝে হঠাৎ ফুল এনে দিত, যেন কোনো দুঃখ বা আশঙ্কার ছায়া আরিশার মনে না আসে। কিন্তু সময়ের সাথে সাথে আরিশার শরীর ক্রমশ দুর্বল হয়ে পড়তে লাগলো। আগে যেখানে সিঁড়ি ভেঙে হাসতে হাসতে উঠে যেত,
এখন কয়েক ধাপ উঠলেই হাঁপিয়ে যেত। ক্লাসে বসে মাঝে মধ্যে মাথা ঘুরে যেত, হাত পা ঠান্ডা হয়ে যেত। ফাহাদ চুপচাপ লক্ষ্য করত, কিন্তু মুখে কিছু বলতো না। বাড়তি যত্ন নিত, ব্যাগ কাঁধে তুলে দিত, পানি এগিয়ে দিত, মাঝে মধ্যে খাবার মুখে তুলে দিত। বন্ধুরা অবাক হয়ে বলতো, তুই তো একেবারে হ্যান্ডস অন বয়ফ্রেন্ড হয়ে গেছিস। ফাহাদ হেসে উড়িয়ে দিত, কিন্তু ভিতরে ভিতরে তার বুক ধুকপুক করতো এই ভেবে সময় ফুরিয়ে আসছে। একদিন লাইব্রেরি থেকে বের হওয়ার সময় আরিশা থমকে দাঁড়ালো। ফাহাদ, আমি জানি না কেন কিন্তু নিজেকে অনেক হালকা লাগছে, মানে শক্তি নেই। চোখে হালকা ভয় দেখা গেল। ফাহাদ তাড়াতাড়ি তার কাঁধ জড়িয়ে নিল। তুমি শুধু একটু রেস্ট নাও, এসব তুচ্ছ জিনিস নিয়ে ভাবার দরকার নেই। ভেতরে ভেতরে সে নিজেকে সামলে নিল, যেন গলার স্বর কেঁপে না যায়। রাতের বেলা একা বিছানায় শুয়ে ফাহাদ ভাবল, আমি যতই স্বাভাবিক থাকার চেষ্টা করি ততই বুঝতে পারি তুমি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছ। কিন্তু আমি শেষ পর্যন্ত চেষ্টা করব তোমাকে হাসাতে। সন্ধ্যার দিকে রোদ ম্লান হয়ে এসেছে। ফাহাদ আর আরিশা বারান্দায় বসে চা খাচ্ছিল। হঠাৎ আরিশা চুপচাপ হাতে চুল নিয়ে খেলা করতে করতে থেমে গেল। তার চোখে হালকা বিস্ময়, মুখে একটু দুঃখের ছাপ। ফাহাদ, দেখো তো আমার মাথার চুলগুলো কেমন উঠে যাচ্ছে, হাত দিলেই কয়েকটা উঠে আসছে। তার কণ্ঠে ছিল অজানা এক শূন্যতা। ফাহাদ চুপ করে তাকালো, তারপর নিজেকে সামলে নিয়ে হালকা হেসে বলল, আরে এটা কিছুই না, যত্ন কম হয়েছে বুঝলে। এখন থেকে আমি অনেক যত্ন করব, তেল মালিশ, ভালো খাবার, যা দরকার সব করাবো। কিন্তু এতগুলো চুল একসাথে উঠে যাওয়া কি স্বাভাবিক? ফাহাদ তার হাত থেকে চুলগুলো আলতো করে সরিয়ে নিয়ে বলল, স্বাভাবিক, তুমি শুধু আমার কথা শোনো, ঠিক হয়ে যাবে। তার চোখের ভেতর এক মুহূর্তের জন্য যে ভয়টা উকিয়ে দিয়েছিল সেটা সে লুকিয়ে ফেলল একটা জোর করে হাসির আড়ালে। আরিশা চুপচাপ তার কাঁধে মাথা রাখলো, যেন বিশ্বাস করতে চাইছে ফাহাদের কথাগুলো সত্যি। ফাহাদ মনে মনে শপথ করল, আমি যতদিন তুমি আছো ততদিন তোমার হাসি ম্লান হতে দেব না। রাতের খাবার শেষ। ফাহাদ গ্লাসে পানি ঢেলে আরিশার সামনে কয়েকটা ট্যাবলেট রাখলো। শোনো, আমার তো শুধু একটু দুর্বলতা, এর জন্য প্রতিদিন এতগুলো ওষুধ খাও কেন? দুর্বলতা বলে হালকাভাবে নিও না। ডাক্তার বলেছে শরীরে ভিটামিন আর প্রোটিন কমে গেছে, ইমিউনিটি ঠিক রাখতে হবে। তুমি না সবসময় খাবারে গড়িমসি করো, তাই তো? তাই বলে এত ওষুধ? মনে হয় আমি কোনো বড় রোগী। ফাহাদ হেসে গ্লাসটা তার হাতে দিল। আমি শুধু চাই তুমি শক্ত হয়ে যাও, যাতে তোমাকে নিয়ে আবার আগের মতো পাহাড়ে নদীতে ঘুরতে পারি। তার চোখে ছিল না বলা এক ভয়, যা সে শব্দে প্রকাশ করলো না। ঠিক আছে, তোমার কথা মতো খাবো। কিন্তু সে বুঝতেই পারলো না ফাহাদের মনে কতটা তোলপাড় চলছে। সবার চোখে স্বাভাবিক হাসি খুশি ফাহাদ, কিন্তু ভেতরে ভেতরে সে যেন আগুনে পুড়ছে। রাত গভীর, আয়েশা ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছে। ফাহাদ আস্তে করে বিছানা ছেড়ে উঠে বাথরুমের দরজা বন্ধ করে দিল। পানি খোলার অজুহাতে কল চালিয়ে দিল, যাতে বাইরের কেউ শব্দ না শোনে। তারপর সে দেয়ালের সাথে হেলান দিয়ে বসে পড়ল। মুখ দু হাত দিয়ে ঢেকে চেপে রাখা কান্না ফেটে বের হয়ে এলো। আল্লাহ, কেন আমার আরিশা? সে তো কাউকে কষ্ট দেয়নি, কেন ওর জীবন এত ছোট করে দিলে? তার বুক থেকে চিৎকার বেরিয়ে এলো, আমি ওকে হারাতে পারবো না। পানি চলতেই থাকলো, কিন্তু ফাহাদের চোখের পানি তার চেয়ে বেশি বইছিল। একসময় ক্লান্ত হয়ে মেঝেতে বসে রইল, মাথা নিচু, শ্বাস ভারী। দরজার ওপাশে অজান্তেই আরিশা ঘুমের ঘোরে অস্থির হয়ে পাশ ফিরল, যেন দূরে থেকেও তার প্রিয় মানুষটার যন্ত্রণা টের পাচ্ছে। বিকেলের নরম রোদ জানালা দিয়ে ঢুকে পড়েছে। আরিশা আয়নার সামনে বসে আছে, হাতে চিরুনি চালানোর সাথে সাথে কয়েক গুচ্ছ চুল তার হাতে উঠে আসছে। দেখো ফাহাদ, আমার সব চুল পড়ে যাচ্ছে। আমি ভালো তেল কিনে দিব, ঠিক হয়ে যাবে। সে জোর করে হাসলো, কিন্তু বুকের ভেতর যেন কেউ ছুরি চালিয়ে দিল। আরিশা আয়নার দিকে তাকিয়ে মাথা নিচু করলো, চুলের গোছা তার কোলে গড়িয়ে পড়ছে। ফাহাদ এক হাত দিয়ে তার চুলগুলো সরিয়ে কপালে চুমু খেলো। তুমি আমার কাছে সুন্দর আছো, সবসময় থাকবে, চুল থাকুক বা না থাকুক। আরিশা কিছু না বলে ফাহাদের বুকে মুখ লুকিয়ে ফেললো, আর ফাহাদ চোখের পানি লুকিয়ে আকাশের দিকে তাকিয়ে রইল। রাত গভীর। ফাহাদ বারান্দায় দাঁড়িয়ে আছে, হাতে এক কাপ চা, কিন্তু এক চুমুকও খাচ্ছে না। চোখের নিচে ক্লান্তি স্পষ্ট,
পেছন থেকে ফাহাদের মা এসে দাঁড়ালেন। তুই কি লুকাচ্ছিস বাবা? কিছু না মা। মিথ্যা বলিস না, আমি মায়ের চোখে বুঝি। আরিশা দিন দিন শুকিয়ে যাচ্ছে, চুল পড়ে যাচ্ছে, মুখের রং ফ্যাকাশে। তুই জানিস ওর কি হয়েছে, তাই না? ফাহাদের চোখ ভিজে উঠল, ঠোঁট কাঁপছে। মা, আমি আমি বলতে পারবো না। মা এক ধাপ এগিয়ে এসে তার কাঁধে হাত রাখলেন। বলতে হবে, তুই একা এই কষ্ট বইতে পারবি না ছেলে। ডাক্তার বলেছে আরিশার ক্যান্সার, আর আর বেশি সময় নেই ওর। মা ফাহাদকে বুকে টেনে নিলেন। মায়ের মুখ ফ্যাকাশে হয়ে গেল, চোখে পানি জমল। হায় আল্লাহ, তুই আগে কেন বলিসনি? মা, আমি চাইনি ও কিছু বুঝুক। আমি চাই ও হাসি মুখে থাকুক শেষ পর্যন্ত। ঠিক আছে, আমরা ওর সাথে থাকবো শেষ দিনগুলোতে। ও যেন শুধু ভালোবাসা পায়। ফাহাদ চুপচাপ মায়ের কাঁধে মুখ লুকিয়ে কান্না করলো। বিকেলের হালকা আলো ঘরে ঢুকছে। আরিশা জানালার পাশে বসে বাইরের আকাশ দেখছে। তার মুখে এক অদ্ভুত শান্তি, কিন্তু চোখে লুকানো ক্লান্তি। ফাহাদ টেবিলে বসে ওর জন্য গরম স্যুপ বানাচ্ছিল। হঠাৎ আরিশা ধীরে ধীরে বলল, ফাহাদ, আচ্ছা আমি যদি কখনো হারিয়ে যাই তুমি কি আমাকে মনে করবে? ফাহাদ থমকে গেল, হাতের চামচ থেমে গেল মাঝপথে। এসব কথা কেন বলছো? তুমি তো কোথাও যাচ্ছ না। ধরো একদিন আমি থাকবো না, তখন কি তুমি আমাকে ভুলে যাবে? ফাহাদ ওর সামনে এসে বসে দুই হাত ধরে বলল, আমি তোমাকে হারাতে চাই না, বুঝেছো? তুমি থাকবে, সব সময় থাকবে আমার সাথে। আরিশা মৃদু এসে চোখ ফিরিয়ে নিল, কিন্তু তার মনে জমে থাকা প্রশ্নটা রয়ে গেল। ফাহাদ ওর হাত শক্ত করে চেপে ধরল, মনে মনে প্রতিজ্ঞা করল, শেষ মুহূর্ত পর্যন্ত তোমাকে হাসি মুখে রাখবো আরিশা। এক ঝলক বাতাস বইছে ঘর জুড়ে। আরিশা পায়ে হাঁটতে হাঁটতে হঠাৎ মাথা ঘুরে বুঝে পড়ল। ফাহাদ চমকে উঠে দৌড়ে তার পাশে গিয়ে ধরে বলল, আরিশা, তুমি কি ঠিক আছো? আরিশা কানে হাত দিয়ে চেষ্টা করলো সুস্থ থাকার, কিন্তু চোখ ঝাপসা হতে লাগলো। ফাহাদ তড়িঘড়ি করে ফোন তুলে হাসপাতালে যোগাযোগ করলো। জরুরি, আমার স্ত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে, এখনই আইসিইউতে ভর্তি করতে হবে। কিছুক্ষণ পর হাসপাতালের আইসিইউ ওয়ার্ডে আরিশাকে ভর্তি করা হলো। ফাহাদের চোখে ভয় ও দুঃখের মিশ্রণ। ডাক্তাররা দ্রুত পরীক্ষা করে বললেন, ওর অবস্থা সংকটজনক। আমরা সব রকম চেষ্টা করব। স্যার, তোমাকে হারাতে পারবো না আমি। আমি তোমার পাশে আছি সব সময়। আরিশার চোখ ম্লান হয়ে আসছিল। সে হালকা একবার ফাঁকা হাতে ফাহাদের হাত চেপে ধরে বলল, আমার ভরসা তুমি। আমার মনে হচ্ছে আমি মরে যাচ্ছি, তুমি কিন্তু ভুলো না আমায়। তাহলে কিন্তু ঘাড় টেনে ধরে নিয়ে আসবো, বলে দিলাম। ফাহাদের দু চোখ দিয়ে গড়গড় করে পানি পড়তে শুরু করলো। মুখ নামিয়ে চুমু খেলো আরিশার সারা মুখে। আইসিইউর ঘর ঠান্ডা আর নিস্তব্ধ। ফাহাদ আরিশার হাতে হাত রেখে বসে আছে, চোখে ভয় আর আশঙ্কার মিশ্রণ। হঠাৎ ডাক্তার ধীরে ধীরে কাছে এসে বললেন, স্যার, আমি দুঃখের সঙ্গে বলতে চাই, শি ইজ নো মোর। ফাহাদের হাত থেকে আরিশার হাত ছুটে গেল। সে চিৎকার করে উঠল, পাগলের মতো কান্না করতে লাগলো। না না, আমি তোমাকে হারাতে পারবো না। তার গলা কেঁপে উঠল, চোখ দিয়ে অজর ধারায় অশ্রু ঝরতে লাগলো। কেন কেন আমাকে এভাবে কষ্ট দিচ্ছ? তুমি আমাকে ছেড়ে যাবে না, তাই না? দুপুর থেকে রাত অবধি ফাহাদের কান্নার শব্দ হাসপাতালের করিডোরে বাজছিল। সে আর কিছু বুঝতে পারছিল না, শুধু আরিশার নাম ধরে ডাকছিল বারবার। আরিশার বাবা মা হাসপাতালের বারান্দায় দাঁড়িয়ে, চোখে অশ্রু জমে আছে। তাদের কণ্ঠ কেঁপে ওঠে, কষ্টে তারা একে অপরের হাত চেপে ধরে। আমাদের মেয়ে আমাদের ছাড়া চলে গেল। ওর হাসিটা আর আর দেখতে পারবো না, আর কানে শুনতে পাবো না ওর কণ্ঠস্বর। তারা ধীরে ধীরে একে অপরের বুকে মাথা রেখে কাঁদতে থাকলো। এই দুনিয়ায় আমাদের কি আর থাকবে? মেয়ের ছাড়া জীবন যেন ফাঁকা। আমরা যেন পাগল হয়ে যাচ্ছি, ওর স্মৃতি আমাদের ধরা। হাসপাতালের করিডোর থেকে তাদের কান্নার শব্দ গুঞ্জরিত হলো দূরে দূরে, যেন শোকের ঢেউ। ফাহাদ বুক চেপে ধরে কাঁদতে কাঁদতে বলল, তুমি বলেছিলে কখন আমার পিছু ছাড়বে না, কিন্তু
তুমি কেন আমাকে একা ছেড়ে চলে গেলে? তোমার কথা ভঙ্গ হলো, আমার ভালোবাসার প্রতিশ্রুতি টুটে গেল। আমি কি করব এখন? বাঁচবো কি করে তোমাকে ছাড়া? তুমি না থাকলে আমার জীবন শূন্য। তুমি ছাড়া আমি কিছুই নই। আবার ফিরে আসো, আমার কাছে ফিরে আসো। তার চোখ থেকে অজর ধারায় অশ্রু ঝরতে লাগলো, আর সে বুকে ঠেকিয়ে নিল আরিশার স্মৃতিগুলো। সারা হাসপাতালে ফাহাদের কান্না দেখে প্রতিটা মানুষ কেঁদে ফেলল। আকাশ বাতাস যেন সেই কান্না প্রতিধ্বনি হচ্ছে। প্রতিটি গাছের পাতাও যেন কান্না করে ঘষে পড়ছে মাটিতে। সমাপ্ত।